আজকে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা পড়াবো অ্যাজ এক্সপেক্টেড। আমি আগের দিনও বলেছিলাম যে গ্র্যাভিটেশন থেকে দেখবে 5, থার্মোডাইনামিক্স একাই খাবে 5, আর কাইনেটিক থিওরি অফ গ্যাস খাবে 5। তাহলে 3 5 15 আমি আগে সিকিউর করবো, যেন 15তে আমার 15 নম্বর আসে। পরীক্ষায় আসবে না, বাট চেষ্টা করবো আসার, যেন 15তে 15 আসে। এবার বাকি তারপর হাত দেবো আমরা ওয়েবসে, অ্যান্ড সব থেকে শেষে যাবো কোথায়? ওই আমাদের যে 9টা চ্যাপ্টার পড়ে 10 নাম্বার পাবো সেটাতে। সেটা সবসময় শেষে করবো। আর ওটা শেষে এই কারণে করবো, ওটা খুব সহজ চ্যাপ্টার, এইগুলো কিন্তু জটিল চ্যাপ্টার, সেজন্য এগুলোকে একটু সময় নিয়ে পড়াবো। দেখো গ্র্যাভিটেশন আমি ভেবেছিলাম একটা ক্লাসে শেষ হবে, তোমরা জানো 2 ঘন্টা 2টো লেকচার লেগেছে গ্র্যাভিটেশন পড়াতে, 2 4 ঘন্টা। তাহলে এরকম থার্মোডাইনামিক্সও একদিনের চ্যাপ্টার নয়, সেজন্য আমি এটা ক্লাস 1 লিখছি, ক্লাস 2 আবার নেক্সট একটা ক্লাসে করাবো। তবে সামনের মঙ্গলবার দিন পরীক্ষা আছে, পরীক্ষাটা একটু ভালো করে দেবো, চেষ্টা করবে যা যা অঙ্ক করিয়েছি সেই টাইপের অঙ্ক করবে। তবে অঙ্কের জন্য তোমরা আরো বেটার হতে পারে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করতে পারো। এবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো তোমাদের বইয়ের দেখবে শেষে দেওয়া আছে WBCHSC প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বলে, ওইখানে দেখবে গত বছরের কোয়েশ্চেন দেওয়া আছে। আর আমার একটা মিস্টেক হয়েছে যে আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা দিতে পারিনি, তো অ্যাসাইনমেন্টটা চেষ্টা করব আজকে গ্রুপে প্রোভাইড করা, আমাকে কেউ একজন মনে করাস। অ্যাসাইনমেন্ট আর অ্যাসাইনমেন্টের উত্তরটা আমি দিয়ে দেবো, দুটোই আছে। যেমন গ্র্যাভিটেশন থেকে 45টা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলো মোটামুটি সব স্কুল পরীক্ষায় দেয়। এবার এই 45টা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া আছে, অঙ্ক বাদে কিন্তু, হ্যাঁ এর মধ্যে অঙ্ককে ধরো না। এবার কি হলো, কোয়েশ্চেনের অ্যান্সারগুলো বাংলায় দেওয়া আছে, ইংলিশে নাই। তো কোয়েশ্চেনটাও বাংলায় টাইপ করা হয়েছে, কারণ সবগুলো এখনো কনভার্ট করা হয়নি আমার। তো বাংলায় দিলেও কোয়েশ্চেনটা অ্যাটলিস্ট জানতে পারবো, তোমরা ইংলিশ ভার্সন হলেও কোয়েশ্চেনটা যেহেতু জানতে পারলে পরে আমরা অনেক ক্ষেত্রেই উত্তরটা বার করতে পারবো, সেই জন্য আমরা সেক্ষেত্রে বাংলা ভার্সনই ধরে চলছি। তো বাকি যদি কারোর ইংলিশ ভার্সনে কোনো উত্তর পেতে অসুবিধা হয় বা বইয়ে না পাও, সেক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো, আমি বলে দেবো। ক্লিয়ার হয়েছে? সো দেরি করবো না, যেহেতু আজকে অলরেডি লেট হয়ে গেছে। তো আজকে শুরু করছি আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ক্লাস, ঠিক আছে? সো হোয়াট ইজ থার্মোডাইনামিক্স? থার্মোডাইনামিক্স কি, কাকে বলে থার্মোডাইনামিক্স? তো থার্মোডাইনামিক্স কথাটা দেখ এসছে দুটো ওয়ার্ড থেকে, যদি তোরা একটু ডিকোড করিস। ওয়ার্ড দুটো কি কি? একটার নাম হচ্ছে দেখ থার্মোস, একটার নাম হচ্ছে থার্মোস, আর একটার নাম হচ্ছে কি বলতো ডাইনামিক্স। এই দুটো ওয়ার্ড থেকে এসছে, দেখ তোরা ভালো করে খেয়াল কর, থার্মোস আর ডাইনামিক্স। দেখ থার্মোস মানে তো বুঝতে পারছিস তাপ, আর ডাইনামিক্স মানে হচ্ছে গতিবিদ্যা। গতিবিদ্যা ইন দ্য সেন্স যে আমরা এখানে শুধুমাত্র কোনগুলো পড়বো না, তো কোনো একটা সিস্টেম মানে যার উপর আমরা পরীক্ষা করছি। ধরো কোনো একটা বেলুন নিয়েছো, কোনো একটা পিস্টন নিয়েছো, আমি তোমার শরীরের উপর এক্সপেরিমেন্ট করছি। এই যে যার উপর এক্সপেরিমেন্ট করছি, সেই সংস্থা বা সিস্টেমের চাপ, আয়তন, উষ্ণতা এগুলো কিভাবে পরিবর্তিত হচ্ছে। কিন্তু আমরা কখনো এই চ্যাপ্টারে কারণ জানতে চাইবো না, যে কেন, হোয়াই। নো, উই উইল নট ইন্টারসেক্ট। আমরা কোনোদিনও কজের উপর ধ্যান দিব না, নো, আমরা কারণ জানবো না। যেমন আমরা তোমাদের মনে করো যখন পড়েছিলাম কাইনেম্যাটিক্স আমি স্পষ্ট কথা বলেছিলাম যে কত দূরত্ব হলো সেটা মাপবো, কিন্তু দূরত্ব হওয়ার কারণ কি সেটা জানতে চাইবে না। সেটা আমাকে কে জানিয়েছিল? নিউটন জানিয়েছিল। মনে করে দেখো যে একটা বডির অ্যাক্সিলারেশন কেন হয়, এটা কে জানিয়েছিল? নিউটন। তার উপর ফোর্স দিলে পরে অ্যাক্সিলারেশন হয়। কিন্তু যখন আমরা মোশন ইন 1D পড়ছিলাম, তখন কিন্তু আমরা বলিনি যে বডিটার অ্যাক্সিলারেশন কেন 2 হলো। নো, বডিটার অ্যাক্সিলারেশন 2, এটুকু ধরেই চলো তুমি। সেই জন্য এখানেও আমরা তাই বলবো, বিকজ দেয়ার ইজ এ ডাইনামিক্স থাকার জন্য আমরা কিন্তু এখানে শুধুমাত্র একটা সিস্টেমের প্রেসার কত, ভলিউম কত, টেম্পারেচার কত, এক জায়গা থেকে অন্য জায়গায় গেল, এইগুলো সব মেজার করব। বাট উই উইল নট ফাইন্ড দ্য ভেরি কজ অফ দ্যাট, যে প্রেসার কেন হচ্ছে। নো, এই চ্যাপ্টারে সেটা কারণ নয়। মনে হতে পারে যে প্রেসার কেন এত হচ্ছে, বারবার বলছি এই চ্যাপ্টার নয়। তাহলে এটা কোন চ্যাপ্টারে জানবো? अगेन আমরা পরের চ্যাপ্টার কাইনেটিক থিওরি অফ গ্যাস, কেটিজি। সেই কেটিজিতে সেই কারণগুলো আমরা জানতে চাইবো, যে কেন হচ্ছে একটা গ্যাস, কেন প্রেসার দেয়, কতটা প্রেসার দেয়, এটা আমরা কেটিজিতে জানবো। বাট ইন দিস চ্যাপ্টার উই উইল অনলি ফলো ডাইনামিক্স ইন দ্য সেন্স যে একটা গ্যাসের চাপ ছিল 2 অ্যাটমসফিয়ার, চাপটা হলো 4 অ্যাটমসফিয়ার, তার আয়তন ছিল 2 লিটার, আয়তন কত হবে। সো দিস কাইন্ড অফ মেজারমেন্ট আমরা এই টপিক বা এই চ্যাপ্টারের উপর ভাই করব, বাট উই উইল নট ফাইন্ড দ্য ভেরি কজ অফ এনিথিং। থার্মোডাইনামিক্স ইজ কাইন্ড অফ ব্রিজ, এটা কাইন্ড অফ ব্রিজ, ঠিক আছে? এটা একটা ব্রিজের মতো। এবং থার্মোডাইনামিক্স এর ভেরি ইম্পর্টেন্ট থিং ইন মানে স্টাডিং দ্য থার্মাল রিলেটেড প্রপার্টিজ, কোন একটা সিস্টেমের তাপ সম্পর্কিত বিভিন্ন রিলেটেড টপিকস গুলো পড়তে আমাদের থার্মোডাইনামিক্স বিশেষ হেল্প করে। তো থার্মোডাইনামিক্স একটা ফিজিক্সেরই ব্রাঞ্চ, যেখানে কোনো একটা সিস্টেমের কতটা পরিমাণ প্রেসার, ভলিউম, টেম্পারেচার এগুলো নিয়ে আলোচনা হবে। তার আরো কিছু কিছু আনুষাঙ্গিক থিংস, আনুষাঙ্গিক কিছু এন্টিটিস, সত্তা, এগুলো সম্বন্ধেও আমরা এখানে পড়বো। আনুষাঙ্গিক এন্টিটিস মানে যেগুলো তোমরা কোনোদিন শোনোইনি, যেমন ধরো এনথালপি।
এনথালপিটা তোমরা কেমিস্ট্রিতে পড়বে, আমাদের সিলেবাসে এনথালপিটা নাই, নাহলে আমি এনথালপিটা পড়িয়ে দিতাম। আমাদের সিলেবাসে এন্ট্রপি আছে, তাহলে এন্ট্রপিটা আমরা পড়বো এখানে। তাহলে আমরা ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম পড়বো। সো এখানে বেসিক্যালি আমরা এগুলোকেই পড়বো, কোন একটা সিস্টেমের ওয়ার্ক, হিট, টেম্পারেচার, প্রেসার, ভলিউম, এই সমস্ত থিং নিয়ে আমরা পড়াশোনা করবো। এবং যেহেতু চ্যাপ্টারের মধ্যে ডাইনামিক্স ঢুকে আছে, তাহলে তুমি ভাববে যে আমরা এখানে মেজারমেন্ট করবো, অবভিয়াসলি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, ঠিক আছে? একটা সিস্টেমকে আমরা মেজারমেন্ট করব। ক্লিয়ার হলো? সো বেসিক্যালি এটা। এই থার্মোডাইনামিক্স কখনো মাইক্রোস্কোপিক অর্ডারে বিবেচনা করবে না, এটাকে সবসময় ম্যাক্রোস্কোপিক অর্ডারে দেখবে। ম্যাক্রোস্কোপিক মানে দেখো, কোনো একটা 2 গ্রাম হাইড্রোজেন যদি গ্যাস নাও, তার মধ্যে কতগুলো অণু আছে? 6.022 × 10⁻23। যদি প্রত্যেকটা অণুকে নিয়ে বিবেচনা করতে চাই, এটাকে বলবো মাইক্রোস্কোপিক লেভেলে পড়াশোনা। কিন্তু আমি যদি পুরো সিস্টেমটাকে দেখি, আরে বাদ দাও না, 2 গ্রাম হাইড্রোজেন আছে, এটাকে বলবো ম্যাক্রোস্কোপিক। মানে আমি ভেতর ঢুকছি না। আমি সেই জন্য তোমাকে কি বললাম, এই চ্যাপ্টার বাইরে থেকে দেখো। বাইরে থেকে কি দেখলাম, যে স্যার এখানে একটা সিস্টেম আছে, ভেরি গুড, এখানে একটা সিস্টেম আছে, এখানে 2 গ্রাম হাইড্রোজেন আছে, চলো 2 গ্রাম হাইড্রোজেন থাক। এবার 2 গ্রাম হাইড্রোজেনে কি আছে ভেতরে আমি জানতে চাই না, 2 গ্রাম হাইড্রোজেন আছে, আচ্ছা 2 গ্রাম হাইড্রোজেন থেকে কোনো কারণে তার হয়ে গেল 4 গ্রাম হাইড্রোজেন, আচ্ছা এই মেজারমেন্টটুকু দেখবো, এই মেজারমেন্টটুকু করবো, এখান থেকে এইটুকু গেল। কিন্তু কি হলো, 2 গ্রাম হাইড্রোজেন এখানে কি করছে, তাদের প্রত্যেকটা পার্টিকেল নো, আমরা ওই জিনিসটা এখানে নিয়ে আলোচনা করব না, ওটা আলোচনা করব কাইনেটিক থিওরি অফ গ্যাস টপিকে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম? ইট ইজ সিম্পলি আ মেজারমেন্ট অফ মানে প্রপার্টিজ। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা কি? বুঝতে পারলাম? তাহলে চ্যাপ্টারের উদ্দেশ্য বুঝতে পারলাম, যে চ্যাপ্টার কি পড়বো বা চ্যাপ্টার কি পড়বো, ঠিক আছে? এবার আমরা বেসিক টার্মিনোলজি, এবার এই চ্যাপ্টারের বেসিক টার্মিনোলজি পড়াতে 1 ঘন্টা সময় লাগে, এত টার্ম এই রিলেটেড চ্যাপ্টারে আছে, বিকজ তোমরা প্রথম শুনছো এইসব জিনিসগুলো, তাই তোমরা মোটামুটি ধরে চলো যে আমাদের এটা একটু পড়তে সময় নেবে। তবুও আমি খুব একটু তাড়াতাড়ি পড়াবো। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, এগুলো সব কেমিস্ট্রিতে আছে, আর আমাদের বোর্ডে এগুলো নেই দুর্ভাগ্যক্রমে, ফিজিক্সে। কিন্তু যেহেতু তোমাদের কেমিস্ট্রিতে লাগবে এগুলো, তাই আমি পড়িয়ে দিলে কেমিস্ট্রিটা অনেক ইজি হয়ে যাবে। আর অনেস্টলি এগুলো না পড়িয়ে আমি থার্মোডাইনামিক্সের ভিতরে ঢুকতে পারবো না, কারণ এগুলো দরকার আমার। এই জন্য সরকার বোর্ড আমাদেরকে এগুলো দেয়নি, কেন? যেহেতু তোমরা তো কেমিস্ট্রিতে অলরেডি পড়বে, সেই জন্য তোমাদের এখানে দেওয়া হয়নি, কিন্তু আমি পড়িয়ে দিচ্ছি। ব্যাপারটা কি হচ্ছে, অবজেক্টিভ অফ ইউনিভার্স, ইউনিভার্সের মধ্যে কি কি আছে, আমরা যদি কোনো জায়গায় এক্সপেরিমেন্ট করতে চাই, আমরা একটা ইউনিভার্সকে দুটো পার্টে ভাঙবো। 1 নম্বর, যে যেখানে আমি এক্সপেরিমেন্ট করব তাকে আমরা বলবো সিস্টেম, আর এক্সপেরিমেন্ট করার জায়গা বাদে যা পাবো সেটাকে বলবো কি সারাউন্ডিংস। উদাহরণ দিচ্ছি, ধরো আমি একটা বেলুনে হাইড্রোজেন গ্যাস ভরলাম, এবার ওই বেলুনের ভেতরে থাকা হাইড্রোজেন গ্যাসটা হচ্ছে সিস্টেম, আর বাকি বাইরে যা আছে সব কি হচ্ছে সারাউন্ডিংস। এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি পৃথিবীর উপর এক্সপেরিমেন্ট করব, তাহলে পুরো পৃথিবীটা হচ্ছে আমার কি সিস্টেম, পৃথিবী বাদে যা থাকবে সব কি হবে সারাউন্ডিংস। ধরো আমি মিল্কি ওয়ে গ্যালাক্সির ওপর এক্সপেরিমেন্ট করব, তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা হবে আমার কি সিস্টেম, বাকি সমস্ত কিছু কি হবে সারাউন্ডিংস। আমি ধরো তোমার দেহের ভেতরে এক্সপেরিমেন্ট করব, তাহলে তোমার ভেতরে দেহটা হবে কি সিস্টেম, বাকি সমস্ত কিছু হবে সারাউন্ডিংস। তাহলে সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে পার্থক্য এটাই, যে যেখানে তুমি এক্সপেরিমেন্ট করবা দ্যাট ইজ কল্ড সিস্টেম, আর যেটা সিস্টেম বাদ পড়ে থাকবে সব হবে সারাউন্ডিংস। এখন সিস্টেম আর সারাউন্ডিংসকে যদি আমরা পৃথক করতে চাই, তাহলে আমাদের কিছু একটা পৃথকের জিনিস দরকার। উদাহরণ দিচ্ছি, যেমন ধরো তুমি মাঠের মধ্যে, বাড়ি যদি না থাকে এরকম একটা মাঠের মধ্যে গেলে, দিয়ে খাট চৌকি পেতে বলে দিলে এটাই আমার ঘর, কেউ মেনে নেবে না, কারণ ওটা ঘর নয়। একটা ঘর হতে গেলে কি কি দরকার? 4টে দেওয়াল দরকার, এটা জানলা ফানলা দরকার, একটা ছাদ দরকার, দেন ইট ক্যান বি কল্ড এ ঘর। এটা একটা ঘর তখন বলা যায়। তুমি এরকম রাস্তার মাঝে চলে গেলে এটাই আমার ঘর, কেউ মেনে নেবে না। সেরকম একটা সিস্টেম হতে গেলে সেই সিস্টেমে তো কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে। আমি যেমন বেলুনের উদাহরণটা দিলাম, তাহলে বেলুনের উদাহরণটাকে নিচ্ছি, ধরো সামহাও এটা কোনো একটা বেলুন। এবার দেখো, বেলুনের ভেতর যখন এক্সপেরিমেন্ট করব, এটা হচ্ছে আমার কি সিস্টেম, আর এটা হচ্ছে সারাউন্ডিং। দেখো সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে একটা বেরিয়ার আছে, একটা বাধা আছে, সেটা হচ্ছে কি বেলুনের পর্দাটা, মেমব্রেন অফ দ্য বালুন। সেই রকমই এটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলবো বাউন্ডারি। বাউন্ডারি মিনস আমাদের দেওয়ালটা। যেমন ধরো যে কোচিং এ পড়ছো, এই দেওয়ালটা কি হচ্ছে বাউন্ডারি, এই বাউন্ডারিটা সেপারেট করছে তার ফ্ল্যাট আর আমার ফ্ল্যাট, ইয়েস অর নো? বাউন্ডারিটা ফ্ল্যাট। তাহলে আমাদের যেখানে এক্সপেরিমেন্ট করব, সেই এক্সপেরিমেন্ট আর সারাউন্ডিংস এর মাঝে একটা অবভিয়াসলি বাউন্ডারি থাকতে হবে, যে এতটা বাউন্ডারি। যেমন আমরা পৃথিবীর এক্সপেরিমেন্ট করব, তাহলে পৃথিবীর একটা নির্দিষ্ট বাউন্ডারি করব, যে এতটা ধরে আমরা এক্সপেরিমেন্ট করব। যেমন ধরো তোমার ব্রেনের অপারেশন হবে, তাহলে ডক্টররা আগে প্রথমে কি বাউন্ডারি করবে, যে এইখান থেকে এইটুকু অংশকে কাটবো, এই করবো, প্ল্যানিং করবে। দিস ইজ কল্ড দ্য সিস্টেম। তাহলে সিস্টেমে যেতে গেলে আমাকে সারাউন্ডিংস থেকে একটা পৃথক করা বা সেপারেট করার জিনিস দরকার, সেটাকে আমরা কি বলবো অ্যাকচুয়ালি বাউন্ডারি। যেমন আমাদের দেহের স্কিন, এই স্কিনটা কি করছে, আমার দেহকে
বাইরের থেকে সেপারেট করছে, তাই না? তাহলে এই স্ক্রিনটা হচ্ছে আমরা এখানে বাউন্ডারি এরকম ভাবতে পারো। তাহলে যে কোনো থিং যেটা সিস্টেম আর সারাউন্ডিংসকে পৃথক করে আলাদা করে ভাগ করে তাকে কি বলবে তুমি? বাউন্ডারি। এখন এই যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারিটাকে কতগুলো ভাগে ভাগ করা যায়। যেমন একটা বাউন্ডারি কি হতে পারে? ওপেন বাউন্ডারি। ওপেন বাউন্ডারি মানে যে তুমি ধরো বাউন্ডারি নাই, তো স্যার বাউন্ডারি নাই মানে কিরকম? হ্যাঁ হতে পারে, যেমন ধরো আমি কি করছি, পৃথিবীর কোনো কক্ষপথে যাচ্ছি যেখানে স্যাটেলাইট আছে, সেইখানে গিয়ে এক্সপেরিমেন্ট করছি, স্যার তো ওপেন। তাহলে আমরা একটা ইমাজিনারি বাউন্ডারি এখানে ধরে নিই যে আমি এতগুলোর মধ্যে কাজটা করছি। সো সেক্ষেত্রে ইমাজিনারি বাউন্ডারি নিচের রূপে আমরা ভাবতে পারি, ঠিক আছে? সে বলে এইটা ভেবে নেবো না যে রাস্তার মাঝে চলে গেলাম, খাট পেতে বললাম আমার ইমাজিনারি বাউন্ডারি আছে চারিদিকে, আমি ঘর মনে করে নিচ্ছি। নো, দ্যাট নট লাইক দ্যাট। তো ইমাজিনারি বাউন্ডারি হতে পারে। আর একটা বাউন্ডারি কি হতে পারে? ক্লোজ বাউন্ডারি। আর একটা হচ্ছে ওপেন বাউন্ডারি। তাহলে ক্লোজ বাউন্ডারি, ইমাজিনারি বাউন্ডারি আর ওপেন বাউন্ডারি কি জিনিস ভালো করে বোঝো। তাহলে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, যে ধরো এখানে কোনো একটা পাত্রের মধ্যে জল গরম করছো। এবার যদি জল গরম করো, যদি কোনো ঢাকনা না দাও, তাহলে এখানে হাত দিলে তোমার গরম লাগবে, কারণ ভেপার বেরোচ্ছে। আবার দেখো এখান থেকে কিন্তু ভেপারও বেরিয়ে যাচ্ছে, মানে এখান থেকে হিট বেরোচ্ছে, আবার এখান থেকে ম্যাটারও বেরোচ্ছে। ইয়েস অর নো? তার মানে এইখানে আমি এক্সপেরিমেন্ট করছি, জলকে গরম করছি, দিস ইজ মাই সিস্টেম। আর এইটা হচ্ছে কি আমার সারাউন্ডিংস। ইয়েস অর নো? তাহলে সিস্টেম আর সারাউন্ডিংস এর মাঝে যদি এমন একটা বাউন্ডারি থাকে, যে বাউন্ডারি কি করছে, ম্যাটার এবং হিট বোথ কে কি করছে, যাতায়াত করতে পারমিট করে দিচ্ছে, এইরকম বাউন্ডারিকে তুমি বলবে ওপেন বাউন্ডারি। যেমন ধরো তুমি একটা ঘর বানিয়েছো, সেই ঘরের দরজা নাই, তো দরজা নাই মানে কি রাতে ঘুমাচ্ছ যে কেউ ঢুকে যাচ্ছে ঘরে, তাই না? খাবার দরকার, খাবার নিয়ে চলে আসছে। সো এরকম একটা দরজা যেখানে কোনো খোলা, সেটাকে বলছি আমরা কি? ওপেন বাউন্ডারি। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? এবার সেম সিচুয়েশনটাকে আমি এরকম করলাম, আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনা যদি এয়ার টাইট করে দিয়ে দিই, কোনো ম্যাটার বাইরে বেরোতে পারবে না। হ্যাঁ না না বলো? কোনো ম্যাটার যেতে পারবে, কারণ ভেপার আর বেরোতে পারছে না। কিন্তু ভেপার বেরোতে না পারলেও দেখো হিট বেরিয়ে যাবে। হ্যাঁ না না বলো? কারণ কন্ডাক্টিং ম্যাটেরিয়াল যেহেতু। তাহলে কন্ডাক্টিং ম্যাটেরিয়াল হলে শুধুমাত্র এই ক্ষেত্রে হিট বেরোতে পারবে, আনলেস অন্য কোনো ম্যাটার বেরোতে পারবে না। এইরকম বাউন্ডারিকে তুমি বলবে ক্লোজড বাউন্ডারি। সো দিস ইজ কল্ড ওপেন। আচ্ছা, এই ওপেন বাউন্ডারিকে কি আমি ইমাজিনারি বাউন্ডারি বলতে পারবো? হ্যাঁ না বল? আমি মনে মনে ধরে নিচ্ছি এখানে একটা বাউন্ডারি আছে, কিন্তু এখানে রিয়েল বাউন্ডারি আছে, সেই জন্য এটাকে বলছি আমি কি অ্যাকচুয়ালি ক্লোজড বাউন্ডারি। এটাকে বলছি আমি ক্লোজড বাউন্ডারি। আর এমন একটা বাউন্ডারি ধরো থার্মোফ্লাস্ক। থার্মোফ্লাস্ক থার্মোফ্লাস্ক এমন একটা সিস্টেম যেখান থেকে না তাপ বাইরে বেরোবে, না তাপ ভেতরে ঢুকবে, না ম্যাটার বাইরে বেরোবে। যদি একটা আইডিয়াল থার্মোফ্লাস্ক হয়, তাহলে এই তাপটা সে আজীবন ধরে রাখবে। ইয়েস অর নো? তাহলে এরকম বাউন্ডারি, যে বাউন্ডারিতে না ভেতর থেকে বাইরে কিছু যাবে, না ম্যাটার যাবে, না কি যাবে, হিট যাবে, এনার্জি, ওয়ার্ক। তাহলে এইরকম বাউন্ডারিকে আমরা বলবো কি? আইসোলেটেড বাউন্ডারি। সো আর একটা পেলাম আমরা, আইসোলেটেড বাউন্ডারি। তাহলে আই হোপ বাউন্ডারি কনসেপ্ট গুলো বুঝলাম। ক রকমের বাউন্ডারি হয়? একটা ওপেন বাউন্ডারি যেখানে রিয়েল কোনো বাউন্ডারি নাই, একটা ক্লোজ বাউন্ডারি যেখানে হিট শুধুমাত্র যেতে পারবে, কোনো ম্যাটার যেতে পারবে না, আর একটা হচ্ছে কি আইসোলেটেড বাউন্ডারি যেখানে না হিট যাবে, না কি যাবে, ম্যাটার, কোনো কিছুই পাস করতে পারবে না, তাই না? এরকম একটা দেখবে ক্লাসে বন্ধু থাকে, যে বন্ধু ছেলে মেয়ে উভয় সবার সাথে মেলামেশা করছে, কোনো ব্যাপার নাই, ইজ ভেরি কুল গাই ইন দ্য সেন্স, ঠিক আছে? এরকম কে কি বলবো না, ওপেন, ওপেন টু অল, ওপেন মাইন্ডেড ছেলে বা ওপেন মাইন্ডেড মেয়ে, ভেরি গুড, সবার সাথে মেলামেশা করছে। কিন্তু কিছু ছেলে মেয়ে থাকবে দেখবে যে তারা জেন্ডার স্পেসিফিক হয়, যে না আমি মেয়ে, আমি মেয়েদের সাথে বেশি কথা বলবো, আমি ছেলেদের কাছে যাবো না, ঠিক আছে? আবার কোনো ছেলে থাকে না আমি ছেলেদেরকে ভালো লাগে, আমি মেয়েদের সাথে একটু বেশি কথা বলবো, ঠিক আছে? এরকম ছেলে থাকে। সো দে আর কল লাইক ওয়ান সাইডেড, ঠিক আছে? দে আর কল ক্লোজড, ঠিক আছে? দে আর ক্লোজ টু সামওয়ান, যে ঠিক আছে এরকম থাকে। আর একজন থাকে যে হচ্ছে আইসোলেটেড, না কারোর সাথে দেখা করবো, ও ক্লাসে আছে তার অস্তিত্বই কেউ জানে না, ও ক্লাসে আসে চুপচাপ বেরিয়ে যায়, কারোর খবর রাখে না, কিছু রাখে না, ওরও কেউ খবর রাখে না, এরকম একটা স্টুডেন্ট হচ্ছে আইসোলেটেড স্টুডেন্ট, দিস কল আইসোলেটেড বাউন্ডারি। আমাদের ক্লাসে মোটামুটি সোহিনীকে দেখে আমার একটা আইসোলেটেড লাগে, না ও কারোর সাথে বেশি কথা বলে, না ও কারোর সাথে বেশি দেখা যায়, আসে চুপচাপ বেরিয়ে পালিয়ে যায়, কোনো ব্যাপার নয়। আমি জাস্ট জোকিং, একটা উদাহরণ নিচ্ছি আমি। ক্লিয়ার হলো কনসেপ্টটা? কি বলতে পারলাম আইসোলেটেড কনসেপ্টটা? ক্লিয়ার? ময়নাক তাকাও, তুমি ওপেন তো নাকি? বল। হ্যাঁ, বাইরে থেকে কিচ্ছু হবে না, থেকে যাবে, কিন্তু হবে না অ্যাকচুয়ালি। আইডিয়াল বলে তো কোনো জিনিস হয় না, না? আইডিয়াল থার্মোফ্লাস্ক হলে হতো, ও তো লিক করবে হিট। আমি এখানে যদি গরম চা রাখি তো একটা টাইম পরে ঠান্ডা হবে, কারণ কি কিছু হিট লিক করবে। আইডিয়াল বলে কোনো জিনিস ফিজিক্স আমাদের হয় না, তাহলে আইডিয়াল কোনো কিছু হয় না। সো হিট লিক করবে, আলটিমেটলি 8 ঘন্টা 10 ঘন্টা পর চা ঠান্ডা হয়ে যাবে।
কোনো ফ্লাস্ক যদি ভালো কাজ করে 12 ঘন্টা 14 ঘন্টা, আর কত নিবি ভাই, তার কত চা নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার হলো, বুঝতে পারলাম ব্যাপারটা, ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তাহলে আই হোপ এই জায়গাটা বুঝতে পেরেছি সকলকে। সো এই টপিকটা কি ক্লিয়ার হয়েছে সকলে? নেক্সট, তাহলে বাউন্ডারি ক রকমের পেলাম আমরা? 3 রকমের। একটা কি ওপেন বাউন্ডারি, ক্লোজ বাউন্ডারি আর আইসোলেটেড বাউন্ডারি। বাউন্ডারির উপর ভিত্তি করে সিস্টেমকেও আমরা 3 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ওপেন সিস্টেম। কেমন সিস্টেম? এমন একজন যে সবার সাথে দেখা সাক্ষাৎ করে, এরকম একটা সিস্টেমকে ওপেন সিস্টেম বলছি। মানে কি, ধর আমি হাওয়ায় এখানে কিছু এক্সপেরিমেন্ট করছি, মানে কি ওপেন টু অল, মানে এখানে ম্যাটারও যাবে সব থাকবে, এরকম সিস্টেমকে কি বলছি? ওপেন সিস্টেম। এমন একটা সিস্টেম যেখানে ঢাকনা লাগিয়ে রেখেছো নাকি, তাহলে সেই সিস্টেমটাকে কি বলবা তুমি? ক্লোজ সিস্টেম। আর বাউন্ডারিটাকে কি বলবা? ক্লোজ বাউন্ডারি। সেরকম এরকম একটা সিস্টেম যেটাকে না হিট যাবে না ম্যাটার যাবে, এরকম সিস্টেমকে কি বলবা তুমি? আইসোলেটেড সিস্টেম। আর বাউন্ডারিটাকে কি বলবা? আইসোলেটেড বাউন্ডারি। আমি আগের পিপিটিতে কিন্তু এখানে সব বাউন্ডারি বলেছিলাম। এই বাউন্ডারির ভিতরে যারা থাকবে তারা কি হবে? সিস্টেম। তাহলে এই বাউন্ডারির ভিতরে যে সিস্টেম থাকবে তাকে কি বলবো? ওপেন সিস্টেম। এই বাউন্ডারির ভিতরে যে থাকবে ক্লোজ সিস্টেম, এই বাউন্ডারির ভিতরে যে থাকবে আইসোলেটেড সিস্টেম, সেটা এখানে বলা আছে। ক্লিয়ার হয়েছে? তো 3 রকমের সিস্টেম সম্বন্ধে আমরা দেখলাম। একটা হচ্ছে ওপেন সিস্টেম, একটা হচ্ছে ক্লোজ সিস্টেম, একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আজকে আমার পড়ানোর খুব চাপ চলে গেছে। ক্লাস 10-এর সকালবেলায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়িয়েছি, একটু আগে 8-এ এত বকলাম, আবার তোমাদের পিছনে আজ প্রায় 6-7 ঘন্টা আমার বকাই হয়ে যাচ্ছে। অনেক বকে ফেললাম আজ। ক্লিয়ার হয়েছে আব্দুল? তাহলে ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আর কি পেলাম আমি? আইসোলেটেড সিস্টেম। সকলকে বুঝাতে পারলাম ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম অ্যান্ড আইসোলেটেড সিস্টেম। তাহলে ওপেন সিস্টেম মানে যে সিস্টেমে হিট ম্যাটার আসা যাওয়া করতে পারবে, ওপেন সিস্টেম। যে সিস্টেমে শুধুমাত্র হিট যাতায়াত করতে পারবে কিন্তু ম্যাটার যাতায়াত করতে পারবে না, ক্লোজ সিস্টেম। আর আইসোলেটেড সিস্টেম মানে যার মধ্যে কোনো হিটও যাবে না, ম্যাটারও যাবে না, হিট বেরোবে না, ম্যাটার বেরোবে না, কিছুই হবে না, পুরো আইসোলেটেড, যেমন একটা থার্মোফ্লাস্ক, তাকে বলবো আমরা কি? আইসোলেটেড সিস্টেম। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বাকি পার্টটুকু একটু রেখে দাও, পিডিএফ দেখে লিখে নিও, ঠিক আছে? লেট হয়ে যাবে বেকার ছুটি দিতে, আমি চাইছি তাড়াতাড়ি কভার করতে যতটা পারি, ঠিক আছে? নেক্সট, এবার আমরা পড়বো থার্মোডাইনামিক প্রসেসেস। থার্মোডাইনামিক প্রসেস যদি আপনি চলে যান, থার্মোডাইনামিক প্রসেস কাকে বলে? না তো যে প্রসেসের মাধ্যমে বা যার মাধ্যমে আমরা কোনো একটা সিস্টেমকে এক স্টেট থেকে অন্য স্টেটে নিয়ে যেতে পারবো, সেটাকে বলবো আমরা থার্মোডাইনামিক প্রসেস। যেমন ধরো, আমি উদাহরণ দিচ্ছি, ধরো আমার কাছে এখানে একটা গ্যাস আছে, সেই গ্যাসের চাপ কত? না তো স্যার P1 আর V1। তাহলে গ্যাসের চাপ হচ্ছে P1 আর আয়তন কত স্যার? V1। এবার ধরো আমি কিছু একটা এর মধ্যে করছি, কিছু একটা করছি যার ফলে এই সিস্টেমটার চাপ হয়ে গেল P2 আর আয়তন হয়ে গেল V2। এই যে যা করলি, সেই করাটাকে কি বলছিস তুই? থার্মোডাইনামিক প্রসেস, পদ্ধতি। সো যে প্রসেসের মাধ্যমে বা যার মাধ্যমে আমরা একটা সিস্টেমকে চেঞ্জ করব, তার স্টেটকে চেঞ্জ করব, তার P1 স্টেট থেকে P2 স্টেট গেল, চাপটা চেঞ্জ হলো, V1 স্টেট থেকে V2 গেল, আয়তনটা চেঞ্জ হলো, এইগুলোকে বলছো প্রসেস। সো দিস ইজ কল্ড থার্মোডাইনামিক্স প্রসেস বা তাপগতিবিদ্যার পদ্ধতি। সো থার্মোডাইনামিক প্রসেস মিন্স যে প্রসেস আমরা কি করব? কোনো একটা সিস্টেমকে এক স্টেট থেকে অন্য স্টেটে নিয়ে যাবো, দ্যাট ইজ কল্ড থার্মোডাইনামিক প্রসেস। ক্লিয়ার? এবার এই থার্মোডাইনামিক প্রসেসগুলো অনেক রকমের হয়। প্রথমত হচ্ছে আইসোবারিক। দেখ নামটা মনে রাখ, বার কার একক রে? চাপের। তাই আইসোবারিক প্রসেস মানে হচ্ছে যেখানে প্রেসার থাকবে কনস্ট্যান্ট। তাহলে আইসোবারিক প্রসেস মানে বার মানে হচ্ছে প্রেসারের ইউনিট, সেজন্য মাথায় রাখবি আইসোবারিক প্রসেস মানে হচ্ছে যেখানে প্রেসার কনস্ট্যান্ট থাকে, মানে এখানকার প্রেসার আর এখানকার প্রেসারটা কি হবে? সেম। তাহলে যদি প্রেসার সেম থাকে তাহলে প্রেসার চেঞ্জ কত হবে স্যার? 0। সেজন্য এই ক্ষেত্রে ডেল্টা পিটা কত হয় আমার? 0। তাই মাথায় রাখবি আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে ডেল্টা পি 0 হয়, দ্যাট মিনস তোমার এখানে প্রসেসটা কি হবে? প্রেসার কনস্ট্যান্ট থাকবে, প্রেসার কোনো রকমের চেঞ্জেস আসবে না। সো দিস ইজ কল্ড ইওর আইসোবারিক প্রসেস। সো আই হোপ আইসোবারিক প্রসেসটাকে আমি এখানে ক্লিয়ার করাতে পেরেছি। ওকে, নেক্সট হচ্ছে কি আমাদের? আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস কাকে বলে? না তো যে প্রসেসে ভলিউম কনস্ট্যান্ট থাকে তাকে বলা হয় আইসোকোরিক প্রসেস। তো ভলিউম কনস্ট্যান্ট মানে ডেল্টা ভি শুড বি ইকুয়াল টু কত হবে ভাই? 0। তাহলে মাথায় রাখবি এখানে ভলিউম কনস্ট্যান্ট আছে, ভলিউম কনস্ট্যান্ট আছে বলে এখানে কি হচ্ছে আমাদের আইসোকোরিক প্রসেসে ভলিউম কনস্ট্যান্ট বলে আমার 0 হচ্ছে। ঠিক আছে, এটা একটু ব্যাখ্যা হয়েছে।
আবার ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম আইসোকোরিক প্রসেস মানে যেখানে ভলিউমটা কি থাকবে আমার কনস্ট্যান্ট, দ্যাট ইজ ডেল্টা ভি কত হবে 0। না ওইটা ইউজ করা হয়েছে ওই ভলিউমের জন্য, আইসোকোরিক এর জন্য কিছু নাই, এটা মনে রাখার আমি কিছু বলতে পারবো না ট্রিক, এখানে যেমন ছিল বলে বলতে পেরেছিলাম। ওকে, আর মোবাইলে ঝামেলা চলে যাবে, পিটিজেড ক্যামেরা চলে আসছে, ক্যামেরাতে ডাইরেক্ট হবে নাকি। চলো আইসোকোরিক প্রসেস হলো। নেক্সট আইসোথার্মাল, এবার দেখো আবার চেঞ্জ লিখতে পারবো আমি, থার্ম মানে কি টেম্পারেচার, তো আইসোথার্মাল প্রসেস মানে হবে যেখানে টেম্পারেচার কি থাকে তোমার কনস্ট্যান্ট। সো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে দ্যাট মিন্স ডেল্টা টি শুড বি ইকুয়াল টু কত হবে ভাই 0। সো মাথায় রাখবি এখানে আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচারটা কি থাকবে কনস্ট্যান্ট, সো টেম্পারেচার কনস্ট্যান্ট আমার এখানে থাকবে, সেই জন্য ডেল্টা টি শুড বি ইকুয়াল টু কত 0। অ্যাডিয়াবেটিক প্রসেস এগেন আমি কিছু বলতে পারবো না, অ্যাডিয়াবেটিক মানে হবে যেখানে হিট এক্সচেঞ্জ হবে না, অর্থাৎ টোটাল হিট অফ দ্য সিস্টেম শুড বি কনস্ট্যান্ট। সো হিট যদি কনস্ট্যান্ট থাকে কোনো হিট যাতায়াত করবে না, সো আমরা এখানে লিখবো কত স্যার ডেল্টা কিউ শুড বি ইকুয়াল টু কত হবে 0। সো হিটের কোনো আদান প্রদান হবে না, ডেল্টা কিউ শুড বি ইকুয়াল টু 0, বই খুলিও না কিছু পাবা না খুঁজে। সো অ্যাডিয়াবেটিক প্রসেস মানে যেখানে কোনো হিটের ট্রান্সফরমেশন হবে না, ঠিক আছে, এগুলো সব ডিটেল দেওয়া আছে আমাদের বইয়ে, পরে এক এক করে টপিক ওয়াইজ পড়বো আমরা পরে, ক্লিয়ার। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের মধ্যে হিটের এক্সচেঞ্জ হবে না, তাহলে এগুলো একটু মাথায় রাখতে হবে যে হিটের কোনো এক্সচেঞ্জ এখানে হবে না। সো অ্যাডিয়াবেটিক প্রসেস মিন্স নো ট্রান্সফরমেশন বা নো ট্রান্সফার অফ হিটস বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। এই যে এক্সচেঞ্জের কথা বলছি, এগুলো কার সাথে কার বলতো, সিস্টেমের সাথে সারাউন্ডিংস এর, কারণ সে বাউন্ডারি দিয়ে রেখেছো, সেই বাউন্ডারিটা কি দিয়ে রেখেছো, যেমন এমন একটা বাউন্ডারি যেখানে হিটের আদান প্রদান হবে না। নেক্সট হচ্ছে কি সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসটা কি, ইফ এ সিস্টেম গোজ থ্রু ডিফারেন্ট চেঞ্জেস অ্যান্ড ফাইনালি অবটেন্স ইটস ইনিশিয়াল পজিশন, মানে আমি অনেকগুলো প্রসেস করলাম, করার পর ফাইনালি যেখানে ছিল সেখানে আবার চলে এলো, মানে ধর এখানে P1 V1 থেকে P2 V2 নিয়ে গেলাম, আবার আমি কি করলাম না তো P1 V1 এ ফেরত নিয়ে চলে এলাম, তাহলে এইরকম প্রসেসকে আমরা বলবো কি সাইক্লিক প্রসেস। সাইক্লিক মানে বুঝতে পারছো, ধরো সিস্টেমটাকে আমি এইখান থেকে শুরু করেছিলাম, এখান থেকে গিয়ে আবার এইখানেই ফেরত চলে এলাম, তাহলে এইরকম সিস্টেমকে আমরা কি বলবো সাইক্লিক প্রসেস। বাবা টেম্পারেচার হিট আলাদা জিনিস, আইসোথার্মাল মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, হিট যেতেই পারে। অ্যাডিয়াবেটিক মানে হিট চেঞ্জ হবে না, হিট আর টেম্পারেচার একই জিনিস নয়, হিটের ইউনিট জুল, টেম্পারেচার ইউনিট কেলভিন, বোথ অফ। তার জন্য তো আমি আছি না, ওয়েট করো, তার জন্য তো আমি আছি, তার জন্য তো থার্মোডাইনামিক্স আছে, বসে সব বুঝিয়ে দিব যে কোনো একটা বডিকে হিট দিলে তার টেম্পারেচার কেন চেঞ্জ হবে না, নাও তো হতে পারে, হিট দিয়েছি মানে টেম্পারেচার চেঞ্জ হবে, আমি তো এত মোটিভেট করি, কই পড়াশোনা তো হয় না। সো সাইক্লিক সব শেখাবো, চিন্তা করো না, থার্মোডাইনামিক্স এর A to Z সব শিখিয়ে দেবো, কিন্তু দুর্ভাগ্য আমাদের ক্যালকুলেশন খুব কম, ওই ক্যালকুলেশন যেগুলো তোদের কেমিস্ট্রিতে আছে শুধু ফিজিক্সে থাকতো, পাগল হয়ে যেতিস, মানে এত সুন্দর সুন্দর ক্যালকুলেশন, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেগুলো সব কেমিস্ট্রিতে দিয়ে রেখেছে, ওই যে গিবস ল আছে, ঠিক আছে, এগুলো সব তোর কেমিস্ট্রিতে দিয়ে দিচ্ছে, এগুলো সব ফিজিক্সেরই, কিন্তু কি করবো সেগুলো ওখানে দেওয়া আছে, এবার তোদের কেমিস্ট্রি স্যার কিভাবে পড়াবে আমি জানি না, যে আমাকে দেওয়া তো লেজেন্ড হয়ে যেত, লেজেন্ড থার্মোডাইনামিক্সের বরাবর থাক, লেজেন্ড করবো না। সো বেসিক্যালি সাইক্লিক প্রসেস মানে যেখান থেকে শুরু করলাম, আই হোপ চ্যাপ্টারটা ইন্টারেস্টিং শুরু করেছে, লাগা তো উচিত চ্যাপ্টারটা ইন্টারেস্টিং, যে ভালোই শিখছি মোটামুটি, তো যেখান থেকে শুরু করেছি সেইখানে আবার ফেরত চলে এলাম, সেটাকে কি বলছি আমরা সাইক্লিক প্রসেস। যেমন ধরো তুমি পড়াশোনা শুরু করেছো, একটা চ্যাপ্টার পড়লে দ্বিতীয় চ্যাপ্টার ভুলে গেলে, মনে হলো প্রথম চ্যাপ্টারটা আবার নতুন দেখছি, দ্যাটস কল্ড সাইক্লিক প্রসেস। যে প্রথম চ্যাপ্টার পড়ার দ্বিতীয় চ্যাপ্টার পড়লে ফিজিক্স আবার দেখবে প্রথম চ্যাপ্টারটা নতুন মতোই লাগছে, দ্যাট ইজ কল্ড সাইক্লিক প্রসেস, কল্ড সাইক্লিক প্রসেস। ক্লিয়ার? তাহলে সাইক্লিক প্রসেস কনসেপ্টটা কি আই হোপ ক্লিয়ার করতে পেরেছি, যে প্রসেসে কি হচ্ছে আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার ফেরত ওখানেই চলে এলাম, তাই না, এরকম হতে পারে, এটা কি করে হবে সেটা আমরা দেখাবো, দ্যাটস কল্ড কার্নোজ সাইকেল, কার্নোট চক্র, এরকম আছে, পড়াবো আমরা নেক্সট ক্লাসে। তাহলে প্রসেসগুলো কি বোঝাতে পারলাম। এছাড়াও আরো কিছু প্রসেস হয়, যেমন ধরো হচ্ছে রিভার্সিবল প্রসেস, ইররিভার্সিবল প্রসেস, কিন্তু এগুলো আজকে আলোচনা করবো না, এগুলো বড় জিনিস, তাই এগুলোর জন্য আলাদা টপিক রেখে দিয়েছি আমি, রিভার্সিবল এন্ড ইররিভার্সিবল প্রসেস, যেটা আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করবো, আজকে নয়। তো অনেকের জায়গায় দেখতে পারো রিভার্সিবল প্রসেস, ইররিভার্সিবল প্রসেস আছে, সেগুলো আমরা ডিটেল আলোচনা করবো, যদিও বা এগুলোর ডিটেল আলোচনা আমরা করবো। তাই থার্মোডাইনামিক প্রসেস কি বোঝাতে পারলাম, জিনিসটা কি, কতগুলো প্রসেসে বোঝাতে পারলাম, ক্লিয়ার হচ্ছে আই হোপ, বোঝাতে পারলাম, ঠিক আছে। রিতম বলো তো আইসোকোরিক প্রসেস মানে কি, তাহলে আইসোকোরিক মানে ভলিউম কনস্ট্যান্ট থাকবে। সৃজা রয় বলো তো আইসোবারিক প্রসেস মানে কি, ভাই এক্ষুনি পড়ালাম ভাই, সিরিয়াসলি আমার মুখের দামই নাই কিছু,
পারবা তো? প্রেসার কনস্ট্যান্ট থাকে, বার মানে প্রেসার, বারবার বলে দিলাম তাই না? আর আইসোথার্মাল মানে অরণ্য, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। আর অ্যাডিয়াবেটিক প্রসেস মানে হিট কনস্ট্যান্ট। আর সাইক্লিক প্রসেস মানে যেখান থেকে শুরু করেছো আবার সেখানে ঘুরে চলে এলো, দ্যাটস কল্ড সাইক্লিক প্রসেস। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? বুঝতে পারলাম? ওকে, নাও টু টাইপস অফ ফাংশনস আমরা এখানে আলোচনা করব। টু টাইপস অফ ফাংশন, একটা হচ্ছে স্টেট ফাংশন আর একটা হচ্ছে পাথ ফাংশন। ভালো করে বোঝ। স্টেট মানে কি? স্টেট মানে তুমি কোন অবস্থায় আছো। অনেকের মনে দুঃখ থাকতে পারে, অনেকের মনে ভালো থাকতে পারে। আমরা বলি মানসিক স্টেট, যে তোমার মনে এখন দুঃখ কষ্ট আছে, ঠিক আছে, তোমার স্টেটটা ভালো নেই, ভালো যাচ্ছে না। আবার কারোর মনে খুব প্রফুল্ল আনন্দ থাকে, ঠিক আছে, দ্যাটস কল্ড কি গুড স্টেটে আছে, ঠিক আছে। তো এরকমই স্টেট বলতে বোঝায় কোনো একটা সিস্টেম কিভাবে আছে। যেমন ধরো এখানে আমি যে কোনো একটা সিস্টেমকে ড্র করি, একটা সিস্টেম নিলাম, যে কোনো একটা সিস্টেম ভাবতে পারো। এই সিস্টেমের কি আছে? প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এগুলো সব আছে। এবার এই সিস্টেমের এই স্টেট, এটাকে ধরো 1 নাম্বার স্টেট থেকে আমি ওকে 2 নাম্বার স্টেটে নিয়ে যাবো। তাহলে ওকে আমি 2 নম্বর স্টেটে নিয়ে গেলাম। যে প্রসেসে নিয়ে যাবো সেই প্রসেসটার নাম কি? থার্মোডাইনামিক প্রসেস। এবার এই প্রসেসটা কি হতে পারে? আইসোকোরিক হতে পারে, আইসোবারিক হতে পারে, অ্যাডিয়াবেটিক হতে পারে, যা ইচ্ছা দরকার আমার, যখন যেমন আমি তাই করব। আমি ওকে প্রসেসে করে নিয়ে এলাম। এবার এই যে চেঞ্জ হলো, এটাকে বলবো স্টেট চেঞ্জ হওয়া। হ্যাঁ না বলো? এই স্টেটটা যে চেঞ্জ হলো, এটা যদি শুধুমাত্র পাথের ওপর ডিপেন্ড করে, মানে কোন পথে নিয়ে যাচ্ছ তার উপর ডিপেন্ড করছে, তাহলে এটাকে বলবে পাথ ফাংশন। আর যদি এটা কোনো রকম ভাবেই পাথের ওপর ডিপেন্ড করে না, শুধু স্টেটের ওপর ডিপেন্ড করে, এখানে ছিল এখানে হলো, তাহলে এটাকে বলবো কি আমরা? স্টেট ফাংশন। উদাহরণ দিচ্ছি, যেমন ধরো প্রেসার। একটা সিস্টেমকে যদি তুমি এক স্টেট থেকে আরেক স্টেটে নিয়ে যাও, তাহলে তুমি যটা উপায়ে নিয়ে যাও তার প্রেসারের কোনো চেঞ্জ আসবে না। মানে এই সিস্টেমে নিয়ে গেলে তুমি এই পাথে ওকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছ, ওই পাথে ঘুরিয়ে নিয়ে যাচ্ছ, ওকে যেমন ভাবে নিয়ে যাও, ওর কি হচ্ছে? স্টেটটা কি থাকছে? মানে প্রেসারটা সেম থাকছে। মানে এখানে যা প্রেসার ছিল, এখানকার প্রেসার দুটো আলাদা, কিন্তু যে প্রসেসেই হোক প্রত্যেকটা প্রসেসেই তার মানগুলো কি হয়ে যাচ্ছে? সেম। তাহলে তাকে কি বলবো? স্টেট ফাংশন। কেন? সে শুধুমাত্র স্টেটের উপর ডিপেন্ড করছে, পাথের উপর ডিপেন্ড করছে না। যদি পাথের উপর ডিপেন্ড করতো তাহলে এই পাথ দিয়ে নিয়ে গেলে আর এই পাথ দিয়ে নিয়ে গেলে দুটো মান কি হয়ে যেত? আলাদা। সেই জন্য প্রেসার শুড বি এ স্টেট ফাংশন। আমি কি বলতে পারলাম? তাহলে এখানে কিন্তু স্টেট ফাংশন গুলো মনে রাখতে হবে। কেন বলছি? নিটে অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়, বুঝতে পারছো? রিজনিং, অ্যাসারশন, বা এখানে 1 2 3 চয়েস করে দিল, নিচের কোনগুলো স্টেট ফাংশন। সো মনে না রাখলে পারবে না। সো স্টেট ফাংশন গুলো প্লিজ এখান থেকে মনে রাখবে, দেখো নোট ডাউন করে নাও, বা পিডিএফ এ থাকবে, তোমরা অ্যাপে গিয়েও পেয়ে যাবে, তোমাদের গ্রুপেও দিয়ে দেওয়া থাকবে। যেমন প্রেসার হচ্ছে ভলিউম, টেম্পারেচার, গিভস ফ্রি এনার্জি, ইন্টারনাল এনার্জি, এন্ট্রপি, এগুলো সব হচ্ছে স্টেট ফাংশন। এগুলো শুধুমাত্র স্টেটের উপর ডিপেন্ড করে। এক স্টেট থেকে অন্য স্টেট যাবো, শুধুমাত্র স্টেটের উপর ডিপেন্ড করবে। কোন পাথের উপর যাচ্ছ সেই পাথের উপর কিন্তু সেটা ডিপেন্ড করবে না, পাথের উপর ডিপেন্ড করবে না, শুধুমাত্র স্টেটের উপর ডিপেন্ড করবে। কিন্তু কিছু কিছু ফাংশনস আছে যেগুলো পাথের উপর ডিপেন্ড করে, যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবো, সেইগুলোকে বলবো কি? পাথ ফাংশন। যেমন ধরো ওয়ার্ক ইজ এ পাথ ফাংশন। কি করে হলো? দেখো আমি যদি একটা চেয়ারকে এইভাবে ঘুরিয়ে ওখানে নিয়ে যাই, আর আমি যদি স্ট্রেট নিয়ে যাই, দুটোর ওয়ার্ক আলাদা হবে। কেন বলতো? ফ্রিকশনের এগেইনস্টে আমাকে ওয়ার্ক করতে হচ্ছে, আর দুটোর ক্ষেত্রে ফ্রিকশন আলাদা হবে। ঠিক তো? দুটোর ক্ষেত্রে ফ্রিকশন আলাদা হবে। সো ফ্রিকশন যেহেতু এখানে অ্যাড হয়ে যাচ্ছে, সো ওয়ার্ক শুড বি এ পাথ ফাংশন। আমি কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছি তার উপর ডিপেন্ড করবে, কারণ রেজিস্টিভ ফোর্স তো তোমার ভাই থাকবেই। সেজন্য ওয়ার্ক শুড বি এ পাথ ফাংশন। সেই রকম ভাবেই তুমি ভাবতে পারো হিট শুড বি এ পাথ ফাংশন। সেরকমই লস অফ এনার্জি ডিউ টু এই যে ফ্রিকশন, যেটা বলছিলাম আমি, ঠিক আছে, এগুলো সব হচ্ছে পাথ ফাংশন। ক্লিয়ার হয়েছে? সো এগুলো পাথ ফাংশন আর স্টেট ফাংশন। আমি কি দুটো বোঝাতে পারলাম? ফাংশন দুটো। স্টেট ফাংশন কি হবে? যদি ডেফিনিশন দেয় যে ফাংশন গুলো বা ভেরিয়েবল গুলো আমাদের শুধুমাত্র ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটের উপরই ডিপেন্ড করে, কোন পাথে নিয়ে যাচ্ছ তার উপর ডিপেন্ড করে না, সেগুলোকে বলবে স্টেট ফাংশন। আর যেগুলো পাথের উপর ডিপেন্ড করছে, কোন পাথে নিয়ে যাচ্ছ, সেগুলোকে কি বলবে তুমি? পাথ ফাংশন। ক্লিয়ার হয়েছে সবার? বোঝাতে পেরেছি স্টেট ফাংশন, পাথ ফাংশন? প্লিজ সংজ্ঞাগুলো আর তোমার এগুলো মনে রাখবে, কিন্তু এক্সাম্পলগুলো কিন্তু কাজে লাগে। ক্লিয়ার হয়েছে? এবার থার্মোডাইনামিক প্রপার্টিজ নিয়ে আলোচনা করবো। দ্যাট ইজ কল্ড ভ্যারিয়েবলস অলসো। এগুলোকে ভ্যারিয়েবলস বলা হয়। দ্যাট ইজ কল্ড ইন্টেনসিভ অ্যান্ড এক্সটেনসিভ। ঠিক আছে? কিছু কিছু ভেরিয়েবলস আছে, থার্মোডাইনামিক ভেরিয়েবলস। থার্মোডাইনামিক ভেরিয়েবলস কোনগুলো আগে এটুকু বোঝ। থার্মোডাইনামিক ভেরিয়েবলস মানে তুই ভাব যে আমরা যদি বয়েলের সূত্র অঙ্কন করতাম, লেখচিত্র, তাহলে বয়েলের লেখচিত্রটা ঠিক এরকম লাগতো দেখতে, এবং পি ভার্সেস ভি। তার মানে আমরা বলছি কোনো একটা গ্যাসের ক্ষেত্রে চাপ আর আয়তন চেঞ্জ হতে পারে। চাপ বাড়ালে আয়তন অটোমেটিক চেঞ্জ হবে, চাপ কমালেও আয়তন চেঞ্জ হবে।
কিন্তু তুই দেখ, আমরা যদি এখানে দেখতে চাই একটু ভালো করে, তাহলে এখানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু কোঅর্ডিনেটকে বোঝাচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু কোঅর্ডিনেটকে বোঝাচ্ছে। মানে এখানকার কোঅর্ডিনেট যদি P1 V1 হয়, এখানকার নিশ্চয়ই P1 V1 হবে না, P2 V2 ধরতে পারো, এখানকারও P3 V3। মানে এটা একটা পুরো সিস্টেমটা কোঅর্ডিনেটের উপর দাঁড়াচ্ছে। তাহলে কোঅর্ডিনেটে পি আর বি ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে এখানে, হ্যাঁ না বল। যেমন এক্স আর ওয়াই কে ভ্যারি করিস, যেমন যে কোনো কিছু চলরাশিকে যেগুলো ভ্যারিয়েবল তাকে ভ্যারি করাচ্ছিস। তাহলে এখানে কি পি আর ভি এগুলো ভ্যারিয়েবল, ইয়েস অর নো? সেই জন্য এগুলোকে বলা হয় থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস। কেন? কারণ এগুলো তাপগতিবিদ্যা রিলেটেড ভ্যারিয়েবলস, এক্স ওয়াই জেড নয়। কোন সিস্টেমের চাপ চেঞ্জ করছো, কোন সিস্টেমের আয়তন চেঞ্জ করছো, কোন সিস্টেমের টেম্পারেচার চেঞ্জ করছো, এন্ট্রপি চেঞ্জ করছো, এইগুলো সব চেঞ্জ হচ্ছে বলে এগুলোকে বলছি আমরা থার্মোডাইনামিক ভেরিয়েবলস। এগুলোকে আবার থার্মোডাইনামিক প্রপার্টিজও বলা হয়। তাহলে ভেরিয়েবলস কেন বলছি বোঝাতে পারলাম? কারণ দেখো প্রত্যেকটা জায়গায় পিভি ভ্যারি করছে ভাই, ভেরিয়েবল হলেই তো ভ্যারি করছে, নাহলে হবে না। একটা গ্যাস বেলুনে আমি প্রেসার দিলাম 1 2 3 4 5 6 7 8, প্রেসার তো ভ্যারি করালাম, তো প্রেসার তো এখানে কনস্ট্যান্ট না, প্রেসার কি হয়ে গেল? ভেরিয়েবল। তো প্রেসার ভেরিয়েবল হয়ে গেলে অটোমেটিক ফর্ম বয়েলস ল, ভলিউমও কি হয়ে গেল? ভেরিয়েবল হয়ে গেল। তাহলে ভলিউম এখানে কি হয়ে গেল? ভেরিয়েবল হয়ে গেল। সেই জন্য আমরা এখানে দেখছি প্রেসার ভলিউম দুটোই কি হয়ে গেছে? ভেরিয়েবল। এবার ভেরিয়েবল হওয়ার কারণে এগুলোকে বলছি আমরা থার্মোডাইনামিক ভেরিয়েবল বা থার্মোডাইনামিক প্রপার্টিজ। এবার এই থার্মোডাইনামিক ভেরিয়েবল বা প্রপার্টিজ গুলোকে দুভাগে ভাগ করা হয়। বাংলায় যেটাকে বলা হয় তাপগতিবিদ্যা চলরাশি। একটাকে বলা হয় ইন্টেন্সিভ ভেরিয়েবল বা ইন্টেন্সিভ প্রপার্টি, একটাকে বলা হয় এক্সটেন্সিভ প্রপার্টি বা এক্সটেন্সিভ ভেরিয়েবল। মানে একটা হচ্ছে সংকীর্ণ চল বাংলায় বলা হয়, আর একটাকে বলা হয় ব্যাপক চল। ইন্টেন্সিভ প্রপার্টি কাকে বলে? যে সমস্ত প্রপার্টি সিস্টেমের মাসের উপর ডিপেন্ড করে না, দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, তাদেরকে বলবো আমরা কি না, তো তোমার ইন্টেন্সিভ প্রপার্টি। এরা মাসের উপর ডিপেন্ড করবে না। যেমন ধরো ভলিউম, কোন একটা সিস্টেমের ভলিউম, ভলিউম মাসের উপর ডিপেন্ড করে। তুমি একটা 1 গ্রাম হাইড্রোজেন নাও, তার ভলিউম হবে কত? 11.2 লিটার। কিন্তু যদি তুমি 2 গ্রাম হাইড্রোজেন নাও, তার ভলিউম কত হয়ে যাবে? 22.4 লিটার। তাহলে দেখো অটোমেটিক্যালি মাস বাড়লে ভলিউম বেড়ে গেল। তাহলে অবভিয়াসলি ভলিউম ইজ নট অ্যান ইন্টেন্সিভ ভ্যারিয়েবল বা প্রপার্টি। তাহলে এটা হবে না। তাহলে এগুলো আমাদের ইন্টেন্সিভ প্রপার্টি হবে না। তাহলে ইন্টেন্সিভ বলতে বললাম যার মাসের উপর ডিপেন্ড করবে। 2 নম্বর, দেয়ার হুইচ আর ভ্যালুজ রিমেন ইউনিফর্ম থ্রু আউট সিস্টেম। মানে কি? এদের ভ্যালু পুরো সিস্টেম জুড়ে সেম থাকে। এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো টেম্পারেচার। কোনো একটা জায়গায় যদি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে সাম্য থাকে, ইকুইলিব্রিয়াম থাকে, তাহলে যে কোনো পয়েন্টের টেম্পারেচার কি থাকবে বলতো? সেম থাকবে। তাহলে টেম্পারেচার শুড বি ইন্টেন্সিভ ভ্যারিয়েবল, তাই না? সো এক্ষেত্রে আমরা ইউনিফর্ম পাবো থ্রু আউট দা। যেমন ধরো ডেনসিটি, একটা সিস্টেমের ডেনসিটি থ্রু আউট কি থাকে? প্রায় সেম থাকে। তুমি বলবে স্যার ডেনসিটি তো মাসের উপর ডিপেন্ড করে, বিকজ ডেনসিটি শুড বি ইকুয়াল টু কত? মাস বাই ভলিউম। কিন্তু ডেনসিটি মাসের উপর ডিপেন্ড করে না ভাই, ডেনসিটি ইজ এ ইউনিট ভলিউম, মাস পার ইউনিট ভলিউম। তাই এখানে মাসের উপর ডিপেন্ডেন্সি দেখতে পাচ্ছি। যদি মাস বাড়াও, ভলিউমও এমন ভাবে বেড়ে যাবে যাতে ডেনসিটি কি থাকে? কনস্ট্যান্ট। সেই জন্য 1 গ্রাম লোহা আর 10 গ্রাম লোহা, 1 গ্রাম লোহার ডেনসিটি কম আর 10 গ্রাম লোহার ডেনসিটি বেশি। তার মানে যে লোহার স্টিলের ফ্যাক্টরিতে টনে টনে কাজ করছে তার ডেনসিটি কি পৃথিবীর থেকেও বেশি নাকি? তা তো হবে না কোনোদিনও। সো ডেনসিটি ইজ নট আ এক্সটেন্সিভ বিকজ ডেনসিটি শুড বি ইন্টেন্সিভ। বুঝতে পারলাম ব্যাপারটা? দে আর নন অ্যাডিটিভ, এগুলোকে সহজেই যোগ করা যায় না এরকম ভাবে নরমালি, ঠিক আছে? একটার সাথে আরেকটা রকম ভাবে সিস্টেম গুলোর সাথে পরে আমরা পড়াবো এটা। যাও এটা স্টার্ট দিয়ে রাখো, পরে বোঝাবো। ওকে, থার্মোডাইনামিক এক্সটেন্সিভ প্রপার্টি কি হবে? এগুলো কি হবে? কার উপর ডিপেন্ড করবে? স্যার মাসের উপর ডিপেন্ড করবে। দে শুড বি ডিপেন্ডেন্ট আপন অন দা মাস, ভরের উপর ডিপেন্ড করবে। যেমন একটু উদাহরণ দিলাম ভলিউম, তুমি মাস বাড়াও অটোমেটিক্যালি কি হবে? তোমার ভলিউম বাড়বে, তাই না? বুঝতে পেরেছো ব্যাপারটা? বাকিগুলো এইটাই মেন পার্থক্য, যে মাসের উপর ডিপেন্ড করে, বাকিগুলো সেম আছে, একই পার্থক্য পড়ে নিও। তাহলে আই হোপ থার্মোডাইনামিক প্রপার্টি পড়ে দিতে পারলাম। এগুলোকে বাংলায় বলা হয় চল, সংকীর্ণ চল আর ব্যাপক চল। যদি কারোর বাংলা বই আছে, সংকীর্ণ চল, ব্যাপক চল। সংকীর্ণের ইংলিশ হচ্ছে ইন্টেন্সিভ আর ব্যাপক চলের ইংলিশ হচ্ছে এক্সটেন্সিভ। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? বোঝাতে পারলাম? যেগুলো এটা রেশিও অফ টু এক্সটেন্সিভ প্রপার্টিজ বিকাম ইন্টেন্সিভ প্রপার্টি। যে কোনো দুটো রেশিও দেখ না এখানে, তাহলে ডেনসিটি রো কি? মাস বাই ভলিউম। তাহলে ভলিউম আর মাস বোথ কি মাসের উপর ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি কোনো বডির। তাহলে ডেনসিটি দুটো মাসের রেশিও, ডেনসিটি কি? মাস আর ভলিউমের রেশিও, দুটো কি? এক্সটেন্সিভ প্রপার্টি। তাহলে এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও কি হয়ে যাচ্ছে আমার? ইন্টেন্সিভ। বুঝতে পারলাম ব্যাপারটা? এরকম ভাবে ভাবতে পারিস। ওকে নেক্সট, এটা কি ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পারলাম?
প্রপার্টিজটা কি বোঝাতে পেরেছি আমি? ওকে, এবার পড়বো থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, তাপগতিবিদ্যার সাম্য। এতদূর কি বোঝাতে পেরেছি সবাইকে বলবে আমাকে? মোটামুটি 5-6টা 7-8টা স্লাইড কি ক্লিয়ার হয়েছে? পুরো বুঝতে পেরেছি? এখনো চ্যাপ্টারে আমরা ঢুকিনি লজিক্যালি, মানে এগুলো শুধু চ্যাপ্টারের বাইরের জিনিস পড়িয়ে যাচ্ছি, শুধু ওই ভ্যারিয়েবলস টুকু চ্যাপ্টারে ছিল। ওকে, নেক্সট টপিকের নাম হচ্ছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে বুঝতে পারছো সব জায়গায় সেম থাকবে। তো আমরা দেখছি মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম মানে কি? যদি কোনো সিস্টেমের উপর কোনো আনব্যালেন্সড ফোর্স না থাকে, তাহলে সেই রকম সিস্টেমকে বলবো মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো এখানে কোনো একটা সিস্টেম আছে, এই সিস্টেমের উপর এই দিক থেকে একটা ফোর্স, এই দিক থেকে একটা ফোর্স দিচ্ছি, দুটো ফোর্সই কত হচ্ছে 10 নিউটন করে। তাহলে তুমি বলবে স্যার দুটো ফোর্স পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাবে, আলটিমেটলি এখানে কোনো আনব্যালেন্সড ফোর্স থাকবে না। আনব্যালেন্সড ফোর্স মানে টোটাল ফোর্স কত হবে? 0। সো যেহেতু কোনো আনব্যালেন্সড ফোর্স নাই, টোটাল সামেশন অফ দ্য ফোর্স শুড বি ইকুয়ালস টু 0, দেন ইট ক্যান বি কল্ড অ্যাজ মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার হলো? তাহলে কোনো আনব্যালেন্সড ফোর্স যদি না থাকে, তাহলে এরকম ইকুইলিব্রিয়ামকে আমরা বলবো কি? মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। যেমন ধর আমরা যদি দেখি কোনো একটা বব বা পেন্ডুলাম ঝুলছে, তাহলে পেন্ডুলাম যখন ঝুলছে তখন তার উপরের টান আর নিচের ওজন mg পরস্পরকে ক্যান্সেল আউট করে দেয়, এটা ইকুইলিব্রিয়াম থাকে, এখানে কোনো আনব্যালেন্সড ফোর্স থাকে না। সো ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম, এটাকে বলবো মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার হলো? মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম বুঝতে পারছি। কোনো আনব্যালেন্সড ফোর্স থাকবে না, দেয়ার উইল বি নো আনব্যালেন্সড ফোর্স, নো আনব্যালেন্সড ফোর্স, কোনো আনব্যালেন্সড ফোর্স থাকবে না। ঠিক আছে? কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা কি ভালো করে বোঝ। ধর আমি যদি একটা এক্সাম্পল দিই, এখানে কেমিক্যাল পোটেনশিয়াল বলে একটা টপিক থাকে। ধর আমাদের কোচিং এ যতগুলো সিট আছে সব সিট বসে আছে। এবার ধর তোরা যখন সবাই একে অপরকে 4-3 বছর 2 বছর ধরে পড়ছিস, তোরা মোটামুটি সবাই একে অপরের প্রতি ফ্যামিলিয়ার, যে না এই স্টুডেন্টটা এরকম পড়াশোনা করে, এই বন্ধু আমার এই, কে কার সাথে কথা বলবো, কোথায় বসবো, যেমন কেউ ফোন করে বলে দিচ্ছে আমার জন্য স্যার জায়গা রাখতে বলবেন। তো এরকম টাইপের সবার সাথে মোটামুটি সবার পরিচিত থাকে। ঠিক আছে? এরকম থাকে। এবার ধর নতুন একটা যদি কোনো আননোন ব্যক্তি ক্লাসে এবার প্রথম দিন আসে, সবাই তাকে এমন ভাবে দেখি যে কে কোন প্রাণী এখানে এলো, আর সেও একটা খুব অকওয়ার্ড ফিল করে যে আমি নতুন একটা জায়গায় যাচ্ছি। এবার ওই যে ব্যক্তিটা এখানে এলো, তাকে মানিয়ে নেওয়ার জন্য আমাদেরকেও কিছু চেঞ্জ করতে হয় নিজেদেরকে, যে ওর সাথে একটু কথা বলি গিয়ে, আর ও কিছু নিজেদের মধ্যে চেঞ্জেস আনে। তাহলে এরকমই কোনো একটা কেমিক্যালের মধ্যে বা কোনো একটা পদার্থের মধ্যে কোনো একটা জায়গায় যখন আমি কোনো একটা সিঙ্গেল পার্টিকেলকে তার মধ্যে ইন্ট্রোডিউস করাতে চাইবো, তখন কি হবে? সেই পার্টিকেলটার জন্য সেখানে কি হবে? তাকে কিছু অ্যাডিশন বা কোনো কিছু ওর মধ্যে দিতে হয়, এনার্জি, ওয়ার্ক, হিট, যাই হোক। তাহলে এই যে ন্যূনতম মিনিমাম এনার্জি রিকোয়ার্ড যখন কোনো একটা সিস্টেমের মধ্যে আমি একটা সিঙ্গেল পার্টিকেলকে ইন্ট্রোডিউস করাতে চাইবো, তখন তাকে বলা হয় কেমিক্যাল পোটেনশিয়াল। আফটার ইন্ট্রোডিউসিং দ্য পোটেনশিয়াল বা আফটার ইন্ট্রোডিউসিং দ্য বডি অর দ্য পার্টিকেল ইন দ্য সিস্টেম, তখন কি হবে? সেই সিস্টেমের তাকে মানে মানিয়ে নেওয়ার জন্য আমাকে বাইরে থেকে যে এনার্জিটা দিতে হলো, দেওয়ার পর সবার মধ্যে এনার্জি বা ইকুয়াল বা টেম্পারেচার বা স্ট্রাকচার যাই হোক সবগুলো কি হবে? ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে। আনলেস ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে না, নাহলে সে কি হবে? সে একাই নিজের মতো করে বসে থাকবে, কোনো কারোর সাথে ইন্টারাক্ট করতে চাইবে না। যতক্ষণ আমি তাকে ইন্ট্রোডিউস করিয়ে দিই, তাহলে আমাকে কিছু এনার্জি লস করতে হয় তার জন্য। তার ফলে যে ইকুইলিব্রিয়াম গেইন করে তাকে বলা হয় কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে বেসিক্যালি অ্যাকচুয়ালি কোনো একটা সিস্টেমের স্ট্রাকচারাল বা তার গঠনগত বা অন্য কিছু ক্ষেত্রে যেগুলো কেমিক্যাল এর মধ্যে দরকার, তার যে ইকুইলিব্রিয়াম থাকে তাকে বলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। সেজন্য তোদের দেখবি কেমিক্যাল কাইনেটিক্স বলে একটা চ্যাপ্টার আছে, ইকুইলিব্রিয়াম, কেপি, কেসি, কেএক্স এরকম ধরে একটা পড়ানো আছে কিনা এখনো জানি না, পড়িয়েছে কিনা, আছে বোধহয়, পড়ানো হয়নি। সলিডের ক্ষেত্রে, লিকুইডের ক্ষেত্রে, এর ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম দেখবি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হয়নি এখনো পড়ানো। ঠিক আছে? আচ্ছা, থার্মাল ইকুইলিব্রিয়াম জিনিসটা কি না? তো কি হচ্ছে যে কোনো একটা সিস্টেমে যদি টেম্পারেচার একই থাকে, তাহলে তাকে কি বলবো? থার্মাল ইকুইলিব্রিয়াম। যেমন ধরো আমি এখন যদি এসি চালাই, তাহলে এসি চাইবে সবার টেম্পারেচার যেন সেম হয়ে যায়। তাহলে ও কি করবে? সবার টেম্পারেচার সেম করে ও নিজে বন্ধ হয়ে যাবে, যে আমি তো এবার ঠান্ডা করে দিয়েছি সবকে। ঠিক আছে? তাহলে এইটাকে বলা হয় থার্মাল ইকুইলিব্রিয়াম। যেমন ধরো যখন বরফ গলে তখন যদি তুমি বরফের টেম্পারেচার দেখো, তারও 0 ডিগ্রি পাবা, আর যে জলে গলছে সেই জলেরও টেম্পারেচার কত পাবা? 0 ডিগ্রি। তাহলে বরফ আর জল এখানে ইকুইলিব্রিয়ামে আছে, সো ইট ইজ কল্ড থার্মাল ইকুইলিব্রিয়াম। তাহলে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল, থার্মাল, এই তিনটে ইকুইলিব্রিয়াম না গেইন হয়, ওকে সিস্টেমে আমাকে দিতে হয়, এক্সটার্নালি সিস্টেমকে আমাকে দিতে হয়, অ্যাডজাস্ট করার জন্য নেওয়া যায় না। এবার কোনো একটা জায়গায় যদি মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম তিনটে একসাথে বজায় থাকে,
তখন তাকে আমরা বলবো দে আর ইন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। তার মানে কোনো একটা সিস্টেম থার্মোডাইনামিক্যালি ইকুইলিব্রিয়ামে তখনই থাকবে যখন তার মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এন্ড থার্মাল ইকুইলিব্রিয়াম তিনটেই থাকবে। অনেক সময় কনফিউশন হয়ে যায় থার্মাল আর থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামের মধ্যে। নো, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম আলাদা জিনিস, থার্মাল ইকুইলিব্রিয়াম আলাদা জিনিস। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে তোমার তাপমাত্রা সেম থাকবে, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে এই তিনটেই থাকতে হবে। কোনো জায়গায় যদি মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম না থাকে হবে না, কোনো জায়গায় যদি কেমিক্যাল না থাকে হবে না, কোনো জায়গায় যদি সব থাকতে হবে। তাহলে একটা সিস্টেমের মধ্যে যদি এই তিনটে ইকুইলিব্রিয়াম এট এ টাইম বজায় থাকে তাহলে আমরা বলবো সেই সিস্টেমটা কিসে আছে, না তো সেই সিস্টেমটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম আছে, নাহলে সিস্টেম থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকবে না। আইসোথার্মাল প্রসেস, থার্মাল ইকুইলিব্রিয়াম, ক্লিয়ার? তাহলে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম হতে গেলে কটা ইকুইলিব্রিয়াম দরকার? তিনটা, একটা মেকানিক্যাল, একটা কেমিক্যাল আর একটা হচ্ছে থার্মাল। মনে থাকবে সবার? নেক্সট পেয়ে যাচ্ছে, হয়েছে সবার? নেক্সট থার্মোডাইনামিক ভেরিয়েবলস, এক্ষুনি আশা করি আলোচনা করে দিলাম। থার্মোডাইনামিক ভেরিয়েবলস হলো কোনগুলো? যেমন ধরো প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এগুলো সব কি ভ্যারি করাতে পারছি আমরা। যেমন ধরো আমার কাছে যদি একটা কোনো সিস্টেম থাকে, এই সিস্টেমের প্রেসার জানি, ভলিউম জানি, টেম্পারেচার জানি, এগুলোকে 1 দিলাম। এই সিস্টেমটাকে কোনো একটা প্রসেসে নিয়ে যাচ্ছ, আইসোবারিক প্রসেস বা আইসোকোরিক প্রসেসের মধ্য দিয়ে, যখন দেখলে তুমি এর প্রেসার চেঞ্জ হয়ে যাচ্ছে P2, ভলিউম চেঞ্জ হয়ে যাচ্ছে V2, টেম্পারেচার চেঞ্জ হয়ে যাচ্ছে T2, তাহলে দেখো তার প্রেসার, ভলিউম, টেম্পারেচার এগুলো ভ্যারি করছে, চেঞ্জ করছে, বলেই তো এদেরকে কি বলছি আমি? ভ্যারিয়েবল, তাই না? এটা ভ্যারিয়েবল, সেই জন্য এদেরকে বলছি ভ্যারিয়েবল। দিস ইজ কল্ড থার্মোডাইনামিক ভ্যারিয়েবল। থার্মোডাইনামিক কেন? বিকজ আমরা এখানে থার্মোডাইনামিক সিস্টেমের কথা ভাবছি, প্রেসার, ভলিউম, টেম্পারেচার এগুলো, সেই জন্য এটাগুলো বলছে থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? বলবে? তাহলে পি একই থাকবে, আইসোকোরিক করলে ভি একই থাকবে, বল না? ওটা তো কনস্ট্যান্ট, তখন ভ্যারিয়েবলকে কি কনস্ট্যান্ট করা যায় না? অবভিয়াসলি করা যায়। আমি যদি তার মান না চেঞ্জ করি তাহলে সেটা কনস্ট্যান্ট হয়ে গেল, ভ্যারিয়েবল হবে না। আর কিছু? এনিথিং? নেক্সট, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। আমরা ক্লাস 9-এ একটা মানে সূত্র পড়েছিলাম, জুলের সূত্র। সূত্রটা কি ছিল? যে আমরা যদি দেখি কিছু পরিমাণ হাত ঘষা হয় তাহলে দেখা যায় সেখান থেকে হিট জেনারেট করে। তাহলে এই যে হাত ঘষলাম, আমরা এখানে ওয়ার্ক করলাম কার এগেনস্টে? ফ্রিকশনের এগেনস্টে। এবার চ্যাপ্টারে আমরা ঢুকছি, হ্যাঁ, ফ্রিকশনের এগেনস্টে। তাহলে দেখো আমরা ফ্রিকশনের এগেনস্টে ওয়ার্ক করছি। এই ফ্রিকশনের এগেনস্টে ওয়ার্ক করলে সেখান থেকে কি তৈরি হচ্ছে? হিট। তাহলে আমাদেরকে জেমস প্রেসকট জুল, বিজ্ঞানী জুল বললেন যে যদি ওয়ার্ক কমপ্লিটলি হিটে কনভার্ট হয়, ওয়ার্ককে যদি কমপ্লিটলি আমরা হিটে কনভার্ট করতে পারি তাহলে W শুড বি ইকুয়াল টু প্রপোর্শনাল টু কিউ, যেখানে কিউ হচ্ছে হিট, যেখানে কিউ হচ্ছে হিট। তাহলে W প্রপোর্শনাল টু কিউ, এইটা দিয়ে তোমরা শুরু হবে তোমাদের চ্যাপ্টার, এইটা দিয়ে তোমাদের চ্যাপ্টার শুরু হবে। সো মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, W প্রপোর্শনাল টু কিউ। তার আগে ভ্যারিয়েবলস পার্টটা আমি পড়িয়ে দিয়েছি, স্টেট ফাংশন, পাথ ফাংশনটাও পড়িয়ে দিয়েছি, ওটা তোমাদের পরে আছে। এখান থেকে আমি চ্যাপ্টারটাকে শুরু করি। আগে সব পড়িয়ে দিলাম, বুঝতে পারছো তো কেন পড়িয়ে দিলাম সব আমি? যাতে তোমার পট করে মাথায় রে বাবা এটা তো পাথ ফাংশন, মনে পড়ছে তো? বুঝিয়েছিলাম। সো এগুলো যেন মাথায় থাকে। চলো, তাহলে কোনো একটা জায়গায় যদি আমি কিছু পরিমাণ ওয়ার্ক করি এবং ওয়ার্কটা যদি কমপ্লিটলি হিটে কনভার্ট হয়, সো উই ক্যান সে দ্যাট ওয়ার্ক ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি হবে? কিউ। ওয়ার্ক ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কিউ। আর এই প্রপোর্শনালিটি সাইন যদি তুলে দিস তাহলে W শুড বি ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইনটু কিউ। এই যেটাকে বলবো আমরা ইকুইভ্যালেন্ট, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বা জুলের তুল্যাঙ্ক। বাংলায় মনে কর তুল্যাঙ্ক বলতিস, ইংলিশে ইকুইভ্যালেন্ট বলা হয়। ঠিক আছে? নিশ্চয় নর্মালিটি, ফর্মালিটি পড়ার সময় দেখেছিস, গ্রাম ইকুইভ্যালেন্ট পড়েছিস নিশ্চয়, গ্রাম তুল্যাঙ্ক। আমি আজ পর্যন্ত বুঝতে পারতাম না কি জিনিস। হোয়াটএভার, W সমান জে কিউ। ক্লিয়ার? এই যেটাকে আমরা বলছি কি না, তো মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। এটাকে অনেক সময় বলা হয় জুলস ইকুইভ্যালেন্ট, জুলের তুল্যাঙ্ক। ঠিক আছে? মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। তাহলে জের যদি ডেফিনিশন বলতে চাই, ডেফিনিশন, জের যদি আমাকে ডেফিনিশন বানাতে চাই তাহলে ডেফিনিশন কি বলবো? না তো পার ইউনিট হিট প্রডিউস করতে যত ওয়ার্ক করতে হবে তাকেই যে বলবা। সো ওয়ার্ক ডান required to produce
ইউনিট হিট নাকি, তাহলে ওয়ার্ক ডান রিকোয়ার্ড টু প্রডিউস ইউনিট হিট, যতটা পরিমাণ তোমার ওয়ার্ক ডান দরকার যাতে করে তুমি ইউনিট হিটকে প্রডিউস করতে পারবে, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলবো আমরা কি, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। এবং এর ইউনিট কি হবে, তাহলে এর ইউনিট অ্যান্ড ভ্যালু এগুলো কিন্তু কনস্ট্যান্ট, সো ভ্যালু আর ইউনিট একসাথে বলে দিচ্ছি। ইন টার্মস অফ সিজিএস যদি বলো, সিজিএস এ কিন্তু যে মানে হয় কত, জে এর ভ্যালু হয় 4.2, অ্যাকচুয়ালি 2 নয় 186 হয়, সেটাকে আমরা 2 বলছি, অ্যাকচুয়ালি টার্মটা হয় 4.186 সামথিং। হ্যাঁ, তো 4.2 ইন্টু 10⁻7 আর্গ বাই ক্যালোরি, মানে কি কার্যের একক দেখতে পাচ্ছ সিজিএস এ কি হয় আর্গ, আর তাপের একক কি হয় ক্যালোরি, সো আর্গ পার ক্যালোরি। আর তোমরা জানো 10⁻7 আর্গ মানে কি হয় বলো তো 1 জুল, হ্যাঁ না বলো, সেজন্য তাহলে এখান থেকে এসআই এ কনভার্ট হয়ে যাবে, সো এসআই কত হয়ে যাবে স্যার, তাহলে এসআইটা হবে 4.2 জুল বাই ক্যালোরি। আবার একটা রিলেশন তোমরা জানো যে 1 ক্যালোরি মানে কত হয় 4.2 জুল, তো দেখো 4.2 জুল বাই ক্যালোরি মানে ক্যালোরি, সো জের আর একটা ভ্যালু কত হয় স্যার 1। এবার কোথায় কি বসাবো, দেখো পাতি কথা যদি সিজিএস হয় ভাই তাহলে তো এটাই বসাতে হবে, সিজিএস এ কোনো গল্প নাই। এবার এসআই এর মধ্যে এই দুটোর মধ্যে কোনটা বসাবো স্যার, ভালো করে শোনো, এসআই এই দুটোর মধ্যে আমি সেটাই বসাবো যেখানটাতে আমরা দেখব যে হিটের ইউনিট, ভালো করে শোন, হিটের ইউনিট যখন ক্যালোরিতে বেরোবে তখন কিন্তু আমরা জে এর মান বসাবো 4.2, বুঝাতে পারছি। আর হিটটাকে যদি আমি জুল ইউনিটে বার করতে চাই তখন কিন্তু জে এর ভ্যালু কত বসাবো 1, এইটা হচ্ছে পার্থক্য। তাহলে তুই দেখবি যে হিটটা কোন ইউনিটে বার করছিস, হিটটা যদি ক্যালোরি ইউনিটে বার করিস তখন 4.2 দিয়ে ভাগ করবি, হিটকে যদি জুল ইউনিটে বার করবি তখন তুই জে এর ভ্যালু 1 বসাবি, ব্যাস তাহলে হয়ে গেল, বুঝতে পারলাম। তাহলে এখানে ডিফারেন্সটা হচ্ছে কি, আমার হিটকে কোন ইউনিটে লিখছি, হিট যদি জুল ইউনিটে লিখো তাহলে পরে 4.2 বসাবা, হিটকে যদি ক্যালোরি ইউনিটে বসাও তাহলে সরি হিটকে জুল বসালে জে এর ভ্যালু 1 হবে, আর হিটকে ক্যালোরি বসালে 4.2 দিয়ে ভাগ করবা। ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলাম। তাহলে এটা হচ্ছে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। এবার বলো তো জে এর মাত্রা কত হবে, ডাইমেনশন অফ জি, ইয়েস ডাইমেনশনলেস। কেন বলতো, ওয়ার্ক আর হিটের ডাইমেনশন কি সেম, তাহলে দেখো এটা একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, কিন্তু তার ইউনিট আছে জুল পার ক্যালোরি, যদি বা তার ইউনিট নাইও আবার, কারণ জুল আর ক্যালোরি সেমই, 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল, সো এটা কিন্তু ডাইমেনশনলেস, ঠিক আছে মাথায় রাখবে কিন্তু ডাইমেনশনলেস কোয়ান্টিটি। বুঝতে পারলাম ব্যাপারটা, ক্লিয়ার হলো। মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট কি বুঝতে পারলাম আমরা, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট কি ক্লিয়ার হয়েছে সবার, সোহিনী বুঝতে পেরেছিস, লিখতে পারবি পরের দিন, ওকে বুঝতে পেরেছি সবাইকে, সৃজা বুঝতে পেরেছো, ওকে। এখান থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে এই টপিকগুলো থেকে, ইংলিশে লিখেছি, বাংলা ভার্সনে বাংলায় বলে দেবো। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন মেকানিক্যাল ওয়ার্ক ডান এন্ড হিট প্রডিউস, তাহলে বুঝতে পেরেছো ডব্লিউ শুড বি ইকুয়াল টু কত জে কিউ, নাকি রে, ডব্লিউ ইকুয়াল টু জে কিউ। ডিফাইন মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট, এখন ডেফিনেশন দিলাম, যান্ত্রিক তুল্যাঙ্ক। আচ্ছা হোয়াট ইজ ইটস ভ্যালু, নিশ্চয় ভ্যালু বলে দিলাম, পারবি নিশ্চয়। আচ্ছা ডিফাইন ইন্টেনসিভ এন্ড এক্সটেন্সিভ ভ্যারিয়েবলস, গিভ এক্সাম্পল, নিশ্চয় পারবি, কি কি এক্সাম্পল গুলো। আচ্ছা দেখ ডিফাইন স্টেট ফাংশন এন্ড পাথ ফাংশন, এটাও পারবি, ডেফিনিশন পরীক্ষায় আসতেই পারে, এগুলো এসছে পরীক্ষায়। হোয়াট ডু ইউ মিন বাই থার্মোডাইনামিক প্রসেস, এটাও পারবো আমরা। আর আইসোবারিক, আইসোথার্মাল, আইসোকোরিক, এই যে প্রসেস গুলো বললাম সেই প্রসেস গুলো ডেফিনিশন আসতে পারে পরীক্ষায়। আর ডিডিউস দ্য এক্সপ্রেশন অফ ওয়ার্ক ডান বাই এ গ্যাস, এইটা আমরা এখন করব, ওয়ার্ক ডান বাই এ গ্যাসের জন্য ডিরেকশন, ঠিক আছে। এটা কি আগের এতে ছিল না পিডিএফ স্লাইডে, ঠিক আছে, এটা পরের স্লাইডে কোন এক জায়গায় আছে, আমি করাচ্ছি। এই কোশ্চেন গুলো তাহলে ইম্পর্টেন্ট, কোশ্চেন গুলো একটু বাড়িতে প্লিজ করে নেবো, ক্লিয়ার। যা যা পড়লাম তার উপর ভিত্তি করে এই কোশ্চেন গুলো পরীক্ষা আমাদের আসতে পারে, এই চ্যাপ্টারে 2-3 কোশ্চেন আসবে যেহেতু, সেই জন্য আমরা এখান থেকে তাই নেব, ক্লিয়ার। ক্লিয়ার সবার, দেখো কি হলো রিতম, পিডিএফ দিয়ে দেবো কোশ্চেন, টুকে নিস, বেকার টাইম ওয়েস্ট হচ্ছে, হবে অসুবিধা টুকে নিলে, খালি কোশ্চেন গুলো টুকে নিস, কারণ অলরেডি প্রায় 9:20 বাজতে চললো। পরপর করাবো, এখনই না, স্লাইডে আছে, যখন আছে আমি তখন করাবো, বাদ কিছু দেবো না।
না, অ্যাডিয়াবেটিকে তো হিট যেতে পারবে না, ম্যাটার তো যেতে পারে। আমি তো একবারও বলিনি ম্যাটার যেতে পারবে না। আর কিছু? আইসোলেটেড সিস্টেম আর অ্যাডিয়াবেটিক প্রসেস দুটোকে এক গুলিয়ে ফেলো না। ওটা একটা প্রসেস, পদ্ধতি, আর এটা একটা সিস্টেম। তাহলে পরের স্লাইডে যাচ্ছি, পরের টুকে নিয়ে একটু, ঠিক আছে। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, এটা অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে থার্মোমেট্রি বলে যে চ্যাপ্টারটা আছে সেইখানে আছে। এটা 2 পাতার একটা চ্যাপ্টার, চ্যাপ্টারটা দেখেই ভালো লাগা যায়, মানে ভালোবাসার চ্যাপ্টার, কিন্তু দুর্ভাগ্য এখান থেকে কোনো কোশ্চেনই আসে না, মানে একটা জাস্ট চ্যাপ্টার দিতে হয় বলে দিয়ে রেখেছে। সেজন্য চ্যাপ্টার পড়াবো না বলে আমি এখানে পড়ে দিচ্ছি, ঠিক আছে। মানে ওইটাকে একটা বাদি দিয়ে দাও, তাহলে 8টা চ্যাপ্টার পড়ে থাকবে 9টার মধ্যে, 2 পাতার একটা চ্যাপ্টার। ওকে, জিরোথ ল কি, এটা নিয়ে একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা হচ্ছে এরকম, প্রথমে ফার্স্ট ল আবিষ্কার হয়ে গেছে, বুঝতে পারছি জিরো মানে মানে আগে দিয়ে রেখেছে। ফার্স্ট ল, সেকেন্ড ল থার্মোডাইনামিক্স আবিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আবিষ্কার হওয়ার পর ফার্স্ট ল থার্মোডাইনামিক্স এন্ড সেকেন্ড ল যথেষ্ট জটিল ল, হ্যাঁ এগুলো যথেষ্ট জটিল, মানে এমন নয় যে সহজ, ঠিক আছে। এখন দেখে সহজ মনে হচ্ছে, তখনকার কালে এটা ভাবনা যথেষ্ট সহজ, কঠিন ছিল। আবিষ্কার হওয়ার পর একটা নতুন ল পাওয়া গেল, যেটা ল নয়, যেটা একটা 5-6 এর বাচ্চাও বলতে পারবে, কিন্তু বিজ্ঞানী জোর করে এটাকে ল বললো বলে চলো ঠিক আছে তোর কথাও মেনে নিচ্ছি, বাচ্চার মতো কাঁদিস না, ল দে। এটা লটা হচ্ছে এরকম। তো যদি ভ্যারিয়েবলস মানে হচ্ছে ভেদ যদি পড়ে থাকিস, তো জানিস যে এ সমানুপাতিক বি আর বি সমানুপাতিক সি হলে স্যার এ সমানুপাতিক সি হয়, এইটাকেই বলছে ল। চলো কি করে বলছে, বলছে তুমি 3টে বস্তুকে কনসিডার করো, এটা একটা বস্তু, তুই বলবি ওই টাইমে আমি জন্মাইনি কেন, আমার নাম থাকতো, এই 3টে একটা বস্তু, তাহলে এ বি সি ভাবো। We are talking about thermal equilibrium, হ্যাঁ, we are not talking about thermodynamic equilibrium. থার্মাল আর থার্মোডাইনামিক এর পার্থক্যটা আমি বুঝিয়ে দিয়েছি, কিন্তু হ্যাঁ আমি কথা বলছি থার্মাল ইকুইলিব্রিয়াম। বলছে ধরো যে কি না, তো এ আর বি তারা কি করছে, থার্মাল ইকুইলিব্রিয়াম আছে। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে কি, তাদের তাপমাত্রা কি হবে, সেম। মানে স্যার এটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, অবভিয়াসলি এটাও কত হবে, 0 ডিগ্রি সেলসিয়াস, থার্মাল ইকুইলিব্রিয়াম। তাহলে এ এর সাথে বি এর কি হলো, থার্মাল ইকুইলিব্রিয়াম আছে। আবার স্যার বি এর সাথে সি ও থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে এর টেম্পারেচার কত, 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ল বলছে তাহলে এ আর সি ও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। কোশ্চেনটা বল, লটা পড়ে নি। When two different system are in thermal equilibrium with a third system separately, then will also in the thermal equilibrium each other. মানে এ এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম আছে, এ এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম আছে, তাহলে এ এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম থাকবে। আরে ভাই এটা বলার কি আছে, সিম্পল। এবার এটা আবিষ্কার হওয়ার পর মানে বললো তাহলে এটাকে কবে কোথায় দেবো, থার্ড লতে দেবো। বলছে না, ফার্স্ট লর পর জটিল সেকেন্ড লর পর থার্ড ল আরেকটু জটিল হওয়া উচিত, তো আরো সোজা হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আগে হওয়া উচিত ছিল, তারপর ফার্স্ট ল, তারপর সেকেন্ড ল না, তাহলে এটাকে ফার্স্ট ল দাও, আর যেটা ফার্স্ট ল আছে সেটাকে সেকেন্ড ল দাও, আর যেটা সেকেন্ড ল সেটা থার্ড ল। বলছে না, আমি তো ওগুলো সব পেটেন্ট হয়ে গেছে, লেখালেখি পাবলিশ হয়ে গেছে, আর কি করবো। তাহলে একের আগে কি হয়, 0, সেটাকে 0-তে দিয়ে দাও। সো দিস ইজ কল্ড দ্য জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? সো দিস ইজ দ্য বেসিক জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, যে শূন্যতম সূত্র, ঠিক আছে। থার্মোডাইনামিক্স এর যদি বা শূন্যই আছে, কোনো বেকার মানে নট সো ইম্পর্টেন্ট। যদি বা ক্লিয়ার হলো ব্যাপারটা, আছে সহজ অ্যাকচুয়ালি আমাদের কাছে এখন সহজ লাগছে, তখন হয়তো আজ থেকে প্রায় 200-250 বছর আগে সহজ ছিল না, তখন জীবনযাত্রা এতটা কঠিন ছিল না, তাই না? তখন আমাদের অনেক অবনতি ছিল। ওকে, ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? জিরোথ ল বোঝাতে পেরেছি আমি, থার্মোডাইনামিক্স কি করে এলো না, হিস্ট্রি বা এনিথিং। তো পরীক্ষা আসবে না, চিন্তা করো না, এভাবে এইসব কোশ্চেন দেবে না পরীক্ষায়, হ্যাঁ। So now we'll be talking about first law of thermodynamics. একটু দাঁড়াতো দেখি, এই তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এবার এলাম আমরা জিরোর পর ফার্স্টে, তাই তো। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে, একটা উদাহরণ নিচ্ছি, হ্যাঁ। উদাহরণ নিলে পরে বুঝতে পারবে ব্যাপারটা। যদি বাড়িতে কেউ রান্না করতে দেখো, ঠিক আছে, দেখো থার্মোডাইনামিক্স মানে বেশিরভাগই কিচেনেই থাকবো আমরা, কারণ কি সেখানে আগুন টাগুন জ্বলে। সো তো থার্মোডাইনামিক্সে যদি প্রথম ল জানতে চাও, তাহলে বাড়ির একটা এক্সপেরিমেন্ট দেখতে হবে। ধরো উদাহরণ দিচ্ছি, এইটা কিন্তু সেখান থেকে এসছে, এই যে আমি লটা বলছি কিচেন থেকে এসছে। হ্যাঁ, কিচেন নয়, ওটা ল্যাব ছিল, বাট কিচেনই ধরতে পারো, ওখানে রান্না হচ্ছিল, এরকম ভাবো, ঠিক আছে। ওই রান্না নয় যে রান্না তোরা বুঝিস। চলো, তো বেসিক্যালি আমরা যদি বাড়িতে দেখি,
তাহলে বাড়িতে দেখলে পরে দেখবো একটা হাঁড়িতে ধর জল গরম হচ্ছে, এবার জল গরম হচ্ছে, জল যখন গরম হয় তখন ফুটে বাষ্পে পরিণত হয় এবং হু হু করে বাষ্প ব্যাপারে বেরোতে থাকে। এবার ধর যখন জল গরম করতে দিয়েছি জাস্ট তখন একটা ঢাকনা দিয়ে দিলাম, তো দেখবি জল থেকে একটা আওয়াজ হয়, সাউন্ড হয়। তাহলে যে পরিমাণ হিট এনার্জি দিচ্ছি সেই এনার্জিটা কনভার্ট হচ্ছে। তাহলে আমি কিছু একটা সিস্টেমের উপর এনার্জি দিচ্ছি, এটা একটা সিস্টেম ধরো, ইজ ইটস আ সিস্টেম। ভালো করে বুঝবে একটু প্লিজ, এই কথাটা বুঝলে সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, শেষ হয়ে গেল সিস্টেম, এটা সিস্টেম। সিস্টেম আমি কিছু হিট দিচ্ছি, এবার কতটা হিট দিচ্ছি আমি তো জানি না, একটা রেঞ্জ হিট দিচ্ছি, সেজন্য হিটটাকে আমরা ডিকিউ দিয়ে লিখছি। ডিকিউ মানে কিন্তু একটা পারফেক্ট ডেরিভেটিভ, মানে ডিফারেন্সিয়াল, মানে তুমি ডিকিউ ডিটি কে এইভাবে ভাবতে পারো যে টাইম রেট অফ চেঞ্জ অফ হিট, তাই ডিকিউটাকে ওইভাবে ভাববে। তাহলে আমরা এখানে কি করছি, সামান্য পরিমাণ হিট দিচ্ছি, কিছু হিট, এটাকে ডেল্টা কিউ লিখতে পারতাম, আমি ডিকিউ লিখছি, ডিকিউ হিট দিলাম। এবার হিট যখন দিচ্ছি তখন জল গরম হলে দেখবে একটা সাউন্ড পাওয়া যায়। তাহলে আমরা কি এখানে বলতে পারি যে স্যার একটা হিট যেটা আপনি এখানে দিচ্ছেন তার একটা পার্ট কিন্তু সাউন্ড তৈরি করছে, বিকজ সাউন্ড ইটস অলসো এনার্জি। তাহলে এই হিটের একটা পার্ট কিন্তু এনার্জি রূপে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ না বল, সাউন্ড এনার্জি, এনার্জি। আর তার সঙ্গে জলে যদি হাত দিয়ে দেখো গরম লাগবে, তার মানে সে তাকে হিট মানে টেম্পারেচার বাড়াচ্ছে, তার টেম্পারেচারকেও কি করছে, সে বাড়াচ্ছে। এবার টেম্পারেচার বাড়াচ্ছে মানে ক্লাস 10 এর ছোট্ট খাট্ট জিনিস পড়েছি যে একটা সিস্টেমের টেম্পারেচার বাড়ছে মানে কি তার গতিবেগ বাড়বে সিস্টেমের, হ্যাঁ না বলো। যদি জলটা দেখো দেখবে জলগুলো আস্তে আস্তে নড়াচড়া করতে শুরু করে দিয়েছে। তাহলে এভাবে ভাবতে পারি যে একটা সিস্টেমের টেম্পারেচার বাড়ছে মানে তার ভেলোসিটি বাড়ছে। আর গ্যাসের তো সবসময় কি থাকে, গতিশক্তি। তাহলে এখানেও পার্টিকেল গুলো যখন ছুটছে তার কি থাকবে, গতিশক্তি। তার মানে গতিশক্তি বাড়ছে এখানে। তার মানে যখনই কোনো একটা সিস্টেমের টেম্পারেচার বাড়বে তাহলে তার এনার্জি বাড়বে, ইয়ে সরানো পাতি কথায় তার এনার্জি বাড়বে। এবার এনার্জির মধ্যে গতিশক্তি থাকুক, যা এনার্জি থাকুক, এনার্জি বাড়বে। আর তোরা ক্লাস 10 এ একটা ফর্মুলা পড়েছিলিস, সেই ফর্মুলাটাকে আমি রেফারেন্স হিসেবে নিচ্ছি, E = 3/2 kT, মনে পড়ছে আমি ক্লাসে পড়িয়েছিলাম। মানে গ্যাসের মোট শক্তি পরম উষ্ণতার সমানুপাতিক, তার মানে মোট শক্তিটা উষ্ণতার উপর ডিপেন্ড করে। তাহলে আমরা এখানে কি বলছি যে যখনই সিস্টেমে হিট দিচ্ছি তখন তার টেম্পারেচার বাড়ছে, আমি বলছি টেম্পারেচার বাড়ছে না, তার শক্তি বাড়ছে। ভুল করলাম কিছু? একই জিনিস তো, হ্যাঁ না বল। কারণ শক্তি বাড়ছে মানে তার অ্যাকচুয়ালি বাড়ছে কি, এনার্জি তো। কারণ এনার্জির বহিঃপ্রকাশটাই কি, টেম্পারেচার এখানে। কারণ কি একটা সিস্টেমের টেম্পারেচার বেশি মানে কি তার এনার্জি কি আছে, বেশি। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে যখনই কোনো একটা সিস্টেমে আমি হিট দিচ্ছি সেই হিটটা কি করছে না, তো তার স্যার টেম্পারেচার বাড়াচ্ছে, মোটা কথাই তার এনার্জিকে বাড়াচ্ছে। আরো একটা এনার্জি কাজ করছে, সেটা সাউন্ড, শব্দ তৈরি করছে। এবার বাদ দে শব্দের কথা, জল যথেষ্ট গরম হয়ে গেছে। এবার জল যখন টকবক করে ফুটবে, এখানে যে ঢাকনাটা বা লিড দেওয়া আছে না, সেই লিডটা দেখবি মাঝে মাঝে আপ ডাউন করবে, আপ ডাউন। বাস সেই মুহূর্তে মাথায় চলে এলো কাজ, যে আমি দেখছি কি যে ভেপারের এত পাওয়ার যে সে একটা লিডকে উপরে তুলে দিচ্ছে। তাহলে বললো লিডকে যখন উপরে তুলছে তাহলে নিশ্চয়ই নিচ থেকে উপরের দিকে সাম ফোর্স কাজ করছে। আর লিডটা যদি সরণ এক্স হয় তাহলে এখানে ওয়ার্ক তো ভাই কাজ করছে, এফএক্স। তাহলে আমরা এখানে কি বলতে পারি স্যার, যে যে পরিমাণ হিট দিয়েছিলাম সেই হিটের একটা পার্ট কিন্তু ওয়ার্ক করেছে, হ্যাঁ না বলো, কাজ করছে কিন্তু। তো সেই কাজটাকে আমি লিখছি ডিডাব্লিউ দ্বারা, কিছুটা কাজ করে দিল। আর বাকি অংশটা কি করেছে, গরম করলো, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রিতে নিয়ে চলে গেছে। তার মানে এর টেম্পারেচারকে বাড়ালো, হ্যাঁ না বলো। তার মানে আমি যে পরিমাণ হিট কোন একটা সিস্টেমে দিচ্ছি দুটো কাজ করছে, এক টেম্পারেচার বাড়াচ্ছে আর তার কি করছে, কাজ করছে। এটাকে বলবো এক্সটার্নাল ওয়ার্ক, হ্যাঁ না বলো। কেন, গ্যাস নিজে কাজ করছে, গ্যাস নিজে কাজ করছে, এক্সটার্নাল ওয়ার্ক। আর যে টেম্পারেচার বাড়ছে, এই টেম্পারেচারটা মানে কি এনার্জি, হ্যাঁ না বল। তার মানে কি বলতে পারি, টেম্পারেচার বাড়ছে মানে অ্যাকচুয়ালি গ্যাসের এনার্জি বাড়ছে। এই এনার্জিটাকে আমরা বলি গ্যাসের ইন্টারনাল এনার্জি। কি বলি, ইন্টারনাল এনার্জি। সেই জন্য ইন্টারনাল এনার্জিটাকে আমরা লিখবো ডিইউ দ্বারা। সেই জন্য আমরা বলবো কোনো একটা সিস্টেমে যদি কিছু পরিমাণ হিট দেওয়া হয় সেই হিটটা অ্যাকচুয়ালি দুটো কাজ করে, এক সিস্টেমের ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করে, বাড়ায়, আর সে কিছু পরিমাণ কাজ করে, ওয়ার্ক ডান করে। এইটাই হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এবার চলে আসি আমাদের জেমস প্রেসকট জুলের কথা। একটু আগে জুল পড়ালাম, আমি বললাম হিট বা ওয়ার্ক যদি কমপ্লিটলি হিটে রূপান্তরিত হয়, তাই বললাম না। যদি মনে করিস সেই লটাকে, যেখানে আমরা কোয়েশ্চেন পড়েছিলাম যে ওয়ার্ক যদি কমপ্লিটলি হিটে রূপান্তরিত হয় বা হিট যদি কমপ্লিটলি ওয়ার্কে রূপান্তরিত হয়, কমপ্লিটলি ওয়ার্কে মানে ব্যাপারটা কি, ব্যাপারটা মানে হচ্ছে আমি যে পরিমাণ হিট দিচ্ছি
সেই হিটটা যদি কমপ্লিটলি ওয়ার্কে রূপান্তরিত হয় তাহলে সিস্টেমের এনার্জি বাড়বে না, হ্যাঁ না বল? তার মানে এক্ষেত্রে দেখ ডিকিউ শুড বি ইকুয়াল টু কত, ডিডব্লিউ। বুঝতে পারছিস ব্যাপারটা? এইখান থেকে জেমস প্রেসকট জুলের সূত্রটা ছিল, বুঝতে পারছিস? অ্যাকচুয়ালি সেম সূত্র, দেখ ডাব্লিউ আর কিউ, বুঝতে পারছিস ব্যাপারটা? শুধু ডিইউটা এখানে কি হয়ে গেছিল, বাদ। কেন? আমি ওখানে বলে দিচ্ছি ওয়ার্ক কমপ্লিটলি কিসে রূপান্তরিত হচ্ছে, হিটে। কিন্তু এখানে কি বলছে, যে কোনো একটা সিস্টেমকে হিট দাও, সেই হিট দিলে পরে সিস্টেম কাজ করবে। একটা কি কাজ করবে আমি জানি না, কাজ তো করবে ও, আর তার সাথে সাথে সে গরমও হবে। এটাই তো ট্রু, এই যে তাই না, গরম হচ্ছে ভাই, ওয়ার্ক করছে, গরম হচ্ছে, দেখো বুঝতে পারছি ব্যাপারটা? তার সাথে তার এনার্জি, টেম্পারেচার সবই বাড়ছে। এইটাই ছিল ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। সো এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স মানে কি, এই ডিকিউটাকে বোঝাচ্ছে কতটা এক্সটার্নাল হিট আমি সিস্টেমকে দিয়েছি, নাকি রে? কতটা এক্সটার্নাল হিট আমি সিস্টেমকে দিয়েছি, এক্সটার্নাল হিট, যতটা পরিমাণ এক্সটার্নাল হিট সিস্টেমকে আমি দিয়েছি। এক্সটার্নাল হিট সিস্টেমকে দিয়েছো, আবার এমনও তো হতে পারে সিস্টেম হিট ছেড়েও দিতে পারে, হ্যাঁ না বল? কেন? সিস্টেম ঠান্ডা হচ্ছে, হতে পারে না? একটা সিস্টেম তো নিজে থেকে ঠান্ডাও হতে পারে, কেন হতে পারে না? এই ঘরে যখন আমরা এতজন আছি, ঘর গরম আছে, ঘর থেকে বেরিয়ে গেলে সকালবেলায় ঘরটা ঠান্ডা হয়ে যাবে, নিজে থেকে ঘর ঠান্ডা হয় না, অনেক সময় তখন নিজে থেকে ঠান্ডা হয়। তো সিস্টেম এক্সটার্নাল হিট অ্যাকসেপ্টও করতে পারে, আবার হিটকে সে লিবারেটও করতে পারে। সো এখানে এক্সটার্নাল হিট মানে এই নয় যে সবসময় হিট যাবে, হিট বেরিয়েও আসতে পারে। কথাটা কি বুঝতে পারলাম? ডিইউ মানে কি, ইন্টারনাল এনার্জি। এবার ইন্টারনাল এনার্জি ইনক্রিজ বা ডিক্রিজ দুটোই করতে পারে। যদি এক্সটার্নাল হিট দাও তাহলে ইনক্রিজ করবে, হ্যাঁ না বলো? ও বাড়বেই। কোন একটা সিস্টেমে তুমি হিট দেবা আর তার ইন্টারনাল এনার্জি বাড়বে না, এটা হতে পারে না। হতেও পারে, পরে পড়বো আমরা, হতেও পারে, পরে পড়বো আমরা, ফিজিক্স তো ভাই, কি হতে পারে না হতে পারে জানি না। তবে আমরা এক্সটার্নাল হিট দিলে তার এনার্জি ইনক্রিজ করবে, এটা ধরে চলছে। এখনো পর্যন্ত তো জানি না কমবে কি কমবে না, ম্যাক্সিমাম কেসেই বাড়বে, তাই না? সো আমরা যখন কোনো একটা সিস্টেমে এক্সটার্নাল হিট দেবো তাহলে ইনক্রিজ করবে। আচ্ছা বলতো, এক্সটার্নাল হিট না দিয়ে যদি সিস্টেম আস্তে আস্তে হিট ছেড়ে দেয় তাহলে তার ইন্টারনাল এনার্জি কি হবে, আস্তে আস্তে কমবে। আর ডিডব্লিউ মানে বোঝাচ্ছে এখানে এক্সটার্নাল ওয়ার্ক, ওই যে লিডটা উপরে উঠে যাচ্ছিল সেই ওয়ার্কটাকেই বোঝাচ্ছে যে সে কতটা ওয়ার্ক করবে। এইখান থেকেই ধারণা এসেছিল বাষ্প ইঞ্জিনের। একটা বাষ্প ইঞ্জিন যদি তুই দেখিস, এই বাষ্প ইঞ্জিনের চেম্বারে এরকম একটা পিস্টন থাকে, হ্যাঁ, একটা পিস্টন, আর পিস্টনের সাথে এরকম করে একটা গিয়ার লাগানো থাকে। এই জায়গাটা কি হয়, জ্বালানি কক্ষ। এখান থেকে ফুয়েল আসে, আর এখান থেকে কি আসে বলতো, অক্সিজেন, বা এখান থেকে স্পার্কিং আসে। তাহলে এখানে যখন ফুয়েল ছেটা পড়লো আর এখানে যখন আগুন লাগলো, এই জায়গাটায় আগুন লাগার ফলে এখানে কি হলো, একটা প্রেসার তৈরি হলো, পিস্টনটা নিচে চলে গেল। কিন্তু পিস্টনটা আবার পরক্ষণে উপরে চলে আসবে, আবার পড়বে, আবার পড়বে, মানে এইভাবে পিস্টনটা যাতায়াত করে। পিস্টনটা যখন এইভাবে যাতায়াত করবে তার নিচের চাকাটা কি হবে, এরকম গোল গোল ঘুরবে, এবং এই গোল গোল ঘুরছে, তার ফলে সামনের চাকাটা এরভাবে এগোচ্ছে, এইভাবে তোর ধরে একটা গাড়ি চলছে। এটা আমরা অসিলেশনে পড়াবো যে সার্কুলার মোশন থেকে কি করে লিনিয়ার মোশন করা যায়। তো বেসিক্যালি এইটা থার্মোডাইনামিক্সেরই পার্ট, এবং এইটা আবিষ্কার হওয়ার পরই তোমার মেশিন বা ইঞ্জিনিয়ারিংরা, আমাদের যারা ডিপার্টমেন্টে ছিল তারা তৈরি করলো একটা এরকম ইঞ্জিন, 4 স্ট্রোক, 2 স্ট্রোক, 1 স্ট্রোক ইঞ্জিন, এগুলো ইঞ্জিন। এই ইঞ্জিনটা এটা ছাড়া পসিবলই ছিল না যে ভাই কোনো জায়গায় হিট দিলে সেখান থেকে ওয়ার্ক পাওয়া যায়। ক্যান ইউ ইমাজিন দিস, যে আমি হিট দিচ্ছি আর ওয়ার্ক পাওয়া যাচ্ছে, এটা তার আগে কেউ ভাবতেই পারেনি কোনোদিনও। সো প্রথম হিট দিলে পরে ওয়ার্ক করে। তো যদি এখানে বলে হোয়াট ইজ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, আই হোপ এবার লিখতে পারবো। যদি কোনো একটা সিস্টেমে কিছু পরিমাণ হিট দেওয়া হয়, সেই হিটটা দুটো জিনিস করে, একটা কি, সেই সিস্টেমের ইন্টারনাল এনার্জিকে কি করবে, ইনক্রিজ করবে, আর তার সঙ্গে সে কিছু পরিমাণ ওয়ার্ক ডানকে পারফর্ম করবে, কিছু ওয়ার্ক করবে। এটাই হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এবার হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইন্টারনাল এনার্জি? ইন্টারনাল এনার্জি বলতে কি বোঝায়? ইন্টারনাল এনার্জি বলতে বোঝায় সিস্টেমের কমপ্লিট এনার্জি। এবার একটা সিস্টেমের কমপ্লিট এনার্জি বলতে যদি তুই গ্যাস ভাবিস তাহলে পুরোটাই হবে কাইনেটিক এনার্জি, কারণ পোটেনশিয়াল এনার্জি তো জিরো। 2 নম্বর আর কি হতে পারে বলতো, তাদের ইন্টার মলিকিউলার এনার্জি, তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স থাকতে পারে, যাই হোক তার মধ্যে। আচ্ছা, কেমিক্যাল এনার্জি থাকতে পারে তার মধ্যে কোনো, তো যাই হোক যত রকমের এনার্জি আছে সেই সমস্ত এনার্জির যে যোগ তাকেই বলবা তুমি কি, ইন্টারনাল এনার্জি। একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি কোনো মাপতে পারবি না, কারণ একটা সিস্টেমে কত এনার্জি আছে কি করে মাপবো? সো ইন্টারনাল এনার্জি ওরকম ভাবে মাপা যায় না, কিন্তু ইন্টারনাল এনার্জির চেঞ্জটা মাপা যায়। কেন? এখান থেকে তো মাপতে পারবো। তুই পট করে ভেবে নিও না যে আমি ডব্লিউ জানলাম, কিউ জানলাম, ইউ মেপে নেবো। তুই ইউ মাপতে পারবি না, তুই মাপবি ডিইউ, মানে সিস্টেমের এনার্জি ছিল এতটা, সিস্টেমের এনার্জি এতটা হলো। থার্মোডাইনামিক্স তাই বলে তোকে, তোকে মাপতে শিখিয়েছে নাকি রে, কিন্তু কতটা টোটাল এনার্জি আছে তা মাপতে পারবি না। আমার দেহে কত তাপ আছে তো মাপতে পারবি না, কারণ আমার দেহের তাপমাত্রা দেখে তুই বলতে পারবি ও আচ্ছা এখন এতটা তাপ আছে, তাহলে এতটা তাপ হলো, তাহলে তাপের আদান প্রদানটা মাপতে পারবো। সেরকম ভাবে ইন্টারনাল এনার্জি টোটাল অফ এ সিস্টেম মাপা যাবে না।
শুধুমাত্র চেঞ্জ অফ ইন্টারলাইন এনার্জি কমলো বাড়লো সেগুলোকে মাপতে পারবা। আমি কি ক্লিয়ার করতে পেরেছি, বোঝাতে পেরেছি সবাইকে? তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি পুরো কনসেপ্টটা কি ক্লিয়ার করতে পেরেছি? এবার ওয়ার্ক ডানটা দেখো পজিটিভও হতে পারে নেগেটিভ হতে পারে ডিপেন্ডিং আপন দ্য ফ্যাক্টরস। ওয়ার্ক ডানটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে ডিপেন্ডিং আপন দ্য ফ্যাক্টর। যখন যখন যে ফ্যাক্টর গুলো আসবে তখন তখন আমি সেগুলো বলতে থাকবো। তাহলে এটাই ছিল আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তোমাদের বই আছে, তোমরা এটা দেখবে। হ্যাঁ, ওই যে কতগুলো পিস্টন থাকবে, পিস্টনের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, সিগনিফিকেন্স অফ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমি আগে বুঝিয়ে দিলাম। প্রত্যেকটা পার্টের ডিকিউ কি জিনিস, ডিইউ কি জিনিস, ডিডব্লিউ কি জিনিস, তো প্রত্যেকটা পার্টের সিগনিফিকেন্স গুলো বোঝালাম। তোমাদের বইয়েও দেখবে একটা ছোট ছোট করে প্যারা দেওয়া আছে, একবার করে পড়ে নিও, তাহলেই বুঝতে পারবে। যা যা বোঝালাম সেগুলো থাকবে, ঠিক আছে? নাও, এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই গ্যাস। এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই গ্যাস মানে যেটা আমরা থার্মোডাইনামিক্সে পড়ছিলাম, ডিকিউ শুড বি ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। সেই ডিডব্লিউটাকে বলছি আমরা এক্সটার্নাল ওয়ার্ক, নাকি লিডটাকে তুলে দিচ্ছিল, মনে করছে লিডটাকে তুলছিল, ওই লিডটাকে তোলাটাকেই বলছি আমরা এক্সটার্নাল ওয়ার্ক ডান। এবার এই ক্যালকুলেশনটা আমরা করব এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই গ্যাস। এটা দেখবে, এটা পরীক্ষা অনেকবার এসছে। দেখো, সো কনসিডার করো তোমার কাছে একটা পিস্টন আছে, একটা পিস্টন আছে এবং গ্যাসের ভেতরের প্রেসার হচ্ছে পি। গ্যাসের ভেতরের প্রেসার হচ্ছে পি, আর এরিয়া অফ দ্য পিস্টন, এরিয়া অফ দ্য পিস্টনকে আমি ধরলাম এ, এরিয়া হচ্ছে এ। এবার গ্যাসের যদি প্রেসার পি থাকে তাহলে আমাকেও দেখ বাইরে থেকে একটা প্রেসার পি দিয়ে ওকে আটকে রাখতে হবে, হ্যাঁ না বল? তবে তো চুপচাপ পিস্টন এখানে থাকবে না, থাকবে না, পিস্টনকে তো মেরে পালিয়ে দিবে, হ্যাঁ না বল? কারণ ভেতরে প্রেসার পি বেশি না। যদি এখানে প্রেসার পি হয়, এখানে প্রেসার জিরো হয়, তো ফট করে বার করে দেবে, হ্যাঁ না বল? তার জন্য বাইরে আমাকে প্রেসার কি দিতে হচ্ছে? পি। তার মানে দেখ, অ্যাকচুয়ালি পিস্টনকে এখানে ধরে রাখার জন্য তার ইন্টারনাল প্রেসার আর এই প্রেসারটা কি হচ্ছে? সেমই হচ্ছে। তাই এক্সটার্নাল প্রেসারটা এখানে কি হয়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি ইন্টারনাল প্রেসার। আমি কি বুঝতে পারলাম? আমি কি ক্লিয়ার করতে পেরেছি? কেন এটা হলো ভালো করে বোঝো। কারণ এইখানকার প্রেসার যা হবে, এখানকার প্রেসার যদি সেম না হয়, ভেতরের প্রেসার যদি বেশি হয় এইদিকে পালাবে, এখানকার প্রেসার বলে হয় ঢুকে যাবে এদিকে, তাই তো হবে রে বাবা, তাই না? বুঝতে পারলাম? এবার ধর আমি আস্তে আস্তে প্রেসারটাকে একটু কমালাম, তো যদি প্রেসার কমাই, বয়েল কি বলেছে, ভলিউম কি হবে? দেখ, বুঝতে পারছিস ব্যাপারটা? এবার তাহলে এখানকার ভলিউম কি হবে? তাহলে এবার বুঝতে পারছিস, আমি এক্সটার্নাল প্রেসার কমাচ্ছি, দেখ ভলিউম বাড়ছে, বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে এবার তার ভলিউম বাড়লো, তাহলে ভলিউম বেড়ে কোথায় এলো? তাহলে পিস্টনটা নিয়ে সেদিকে সরে যাবে। ধর পিস্টনটা সরে এখানে এলো, পিস্টনটা সরে এখানে এলো, এই পিস্টনটা চলে এলো, তাহলে পিস্টনের সরণ হলো, কতটা সরণ হলো? আমি ধরলাম ডিএক্স পরিমাণ পিস্টন সরে গেছে, পিস্টন ডিএক্স পরিমাণ সরে গেছে, ডিএক্স সরে গেছে। তাহলে যদি বলি কতটা ভলিউম পিস্টন সরেছে, কত হবে বলতো? না তো স্যার এ ইন্টু ডিএক্স, হ্যাঁ না বল? এই ভলিউমটা কত হবে? এ ইন্টু ডিএক্স হবে না? ভালো করে দেখ, এ ইন্টু এরিয়া আর ডিএক্স মানে কি? দূরত্ব। তাহলে ক্ষেত্রফলের সাথে যদি মানে দৈর্ঘ্য গুণ করিস তাহলে কি হয়? ভলিউম। তাহলে আমরা বলতে পারি এখানে দেখ, তো প্রেসার পি, এরিয়া যখন এ, তাহলে আমরা বলতে পারি ফোর্স কত কাজ করছে বলতো? পি এ, হ্যাঁ না বলতো? প্রেসার ইন্টু এরিয়া, এটা মানে কি ফোর্স হয়, হ্যাঁ না বল? ফোর্স মানে কি? প্রেসার ইন্টু এরিয়া। এবার আমরা যদি দেখি যে এখানে গ্যাসটাই প্রেসার কমানোর জন্য কিছু কাজ করেছে, সেই কাজটাকে যদি আমরা ডিডব্লিউ বলি, তাহলে ডিডব্লিউ মানে কি? ওয়ার্ক মানে কি হয়? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে ফোর্স কত কাজ করছে তোমার? এফ, আর ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে স্যার? ডিএক্স। তাহলে এফ ইন্টু ডিএক্স। আর এফ ইন্টু ডিএক্স মানে কি স্যার? ডিডব্লিউ সমান এফ মানে কি কত হয় রে? পি এ, আর এ এর সাথে কত হবে? ডিএক্স। এইটা হচ্ছে দেখ এ ডিএক্স। এবার আমি কি বললাম? এইটুকু অংশের ভলিউম কত? এই যে যতটুকু সরেছে এইটুকুর ভলিউম কত হবে স্যার? এইটুকুর ভলিউম হবে না, তো এটাকে বলছি ডিভি, ডিভি শুড বি ইকুয়াল টু কত হবে? এ ডিএক্স। সেজন্য ডিডব্লিউ শুড বি ইকুয়াল টু কত হবে? পি ডিভি। মরে যাবি তো হলো, এটা মনে রাখবি, ডিডব্লিউ সমান পি ডিভি, জীবনে ভুলবি না এটা, ডিডব্লিউ সমান পি ডিভি। এবার যদি আমি কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা পয়েন্ট পর্যন্ত আমি ওয়ার্ক ডান বার করতে চাই, তাহলে কি করতে হবে স্যার? ইন্টিগ্রেট, হ্যাঁ না বলো? কেন, এটা তো কন্টিনিউয়াস ফাংশন হবে, বুঝতেই পারছিস। তাহলে যদি আমি টোটাল ওয়ার্ক ডান বার করতে চাইতাম, তাহলে স্যার টোটাল ওয়ার্ক ডান শুড বি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ কত হবে? পি ডিভি, যেখানে লিমিট হচ্ছে ইনিশিয়াল ভলিউম থেকে কত ভলিউম? ফাইনাল ভলিউম। বুঝতে পারছি ব্যাপারটা? আর তোরা জানিস ডিভির ইন্টিগ্রেশন কত হয় স্যার? ডিভির ইন্টিগ্রেশন কত হয়? ভি, নাকি রে? তাহলে পি তো কনস্ট্যান্ট, পি বাইরে বেরিয়ে গেল, পি চেঞ্জ করছি না, কেন? পি তো একই থাকছে না, ভলিউম চেঞ্জ হচ্ছে।
তো পি যদি বাইরে বেরিয়ে যায় তাহলে ডিভির ইন্টিগ্রেশন কত হয় ভি, কেন জানিস তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স কত হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি কত হবে ভি, লিমিটটা কত পড়বে ভিআই থেকে কত পড়বে ভিএফ, তাহলে ডব্লিউ শুড বি ইকুয়ালস টু পি অফ ভিএফ মাইনাস ভিআই। তবে এটা মনে রাখবি বেশি, সব জায়গায় এটা কাজে লাগাবো। তাহলে ডিডব্লিউ সমান পিডিভি। আমি কি বলতে পারলাম এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই এ গ্যাস। সো এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই এ গ্যাস এটা হচ্ছে ডিডব্লিউ সমান কত আমার পিডিভি। আমি আই হোপ বোঝাতে পারলাম যে কৃতকার্য সমান কত হয়ে যাচ্ছে আমার পিডিভি। ক্লিয়ার হয়েছে সবার, বোঝাতে পেরেছি? তুমি বুঝতে পেরেছো? ঠিক আছে। তাহলে এখন যদি থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল লিখতে চাইতাম তাহলে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লটাকে আমরা এইভাবে লিখতাম ডিকিউ শুড বি ইকুয়াল টু ডিইউ প্লাস কত পিডিভি। হ্যাঁ না বল, ডিকিউ সমান ডিইউ প্লাস কত লিখতাম পিডিভি, কারণ দেখে নিলাম ডিডব্লিউ মানে পিডিভি হবে। এবার বল যদি আইসোকোরিক প্রসেস হয়, সো নাও ইফ উই টেক আইসোকোরিক প্রসেস, সো হোয়াট উইল বি ইয়োর ডিকিউ? না তো স্যার ডিকিউ ইকুয়াল টু তো ডিইউ প্লাস ডিডব্লিউ, কিন্তু দেখ আইসোকোরিক প্রসেস যদি দেখিস তাহলে আইসোকোরিক প্রসেসের ডেল্টা ভি ভলিউম চেঞ্জ কত হয় স্যার 0, আর তুই দেখ ডিডব্লিউ মানে কত দেখলি স্যার পিডিভি। হ্যাঁ না বল, ডিভি ডিভি মানে কি ভলিউম চেঞ্জ, আর ডিভি কত হয়ে যাচ্ছে 0, সেই জন্য ওয়ার্ক ডানও কত হয়ে যাবে 0। সেই জন্য আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে মনে রাখবি ডিকিউ সমান কত হবে ডিইউ, এটা মনে থাকবে। আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে ডিকিউ শুড বি ইকুয়াল টু কত হবে ডিইউ। উদাহরণটা বোঝাচ্ছি বোঝ। তোদেরকে কি বলেছিলাম যে একটা পাত্রের মধ্যে জল গরম করছিস, ঢাকনা দিয়ে রেখেছিস, ঢাকনাটা উপরে উঠছে, বলেই তো কাজ হচ্ছে। ধর ঢাকনা আমি আটকে দিয়েছি লে, তাহলে ভলিউম চেঞ্জ কত হবে 0। প্রসেসটা কি হয়ে গেল আইসোকোরিক প্রসেস, কোনো কাজ করবে আরো? তাহলে যখন আইসোকোরিক প্রসেস হবে তখন যা হিট দিবি সবটাই কি করবে তার ইন্টারনাল এনার্জিকে বাড়াবে। হ্যাঁ না বল, মানে পুরোটাই টেম্পারেচারকে বাড়াবে। সেই জন্য যখন আমি ঢাকনা লাগিয়ে গরম করব গরম তাড়াতাড়ি হবে, কারণ সে ওয়ার্ক ডান করবে না। বুঝতে পারছি ব্যাপারটা? হ্যাঁ না বলো, ক্লিয়ার হয়েছে? সেই জন্য দেখবে মাংস রান্না করতে গেলে আমরা কি করে দিই ঢাকা দিই, খোলা রেখে মাংস রান্না করতে দিই না। আমরা কনসেপ্টটা কি বুঝতে পেরেছি? বললাম না বেশিরভাগ চিকেন মানে কিচেনে ঘুরবো চিকেন। আজকেই খেলাম দুপুরে যদিও, ওকে বুঝতে পারলাম। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা রান্না করার সময় ঢাকনা এই কারণে দিই যাতে ওয়ার্কডানটার নাম লস হয়। সিটি সিটি, আরে পাতি কথা বল না, সিটি। হ্যাঁ প্রেসার সহ্য করতে পারবে না তো, না প্রেসার কুকার মিনিমাম টেম্পারেচার মানে ও গ্যাস। হ্যাঁ ও তো প্রেসার জেনারেট করতে থাকবে, বেরোতে পারবে না তো। তোমার পেটে গ্যাস হয়ে গেছে, তোমার বেরোতে পারছে না, মরে যাবা তো তুমি। প্রেসারও ফেটে যাবে, প্রেসার কুকার তোমার গ্যাস ফাটবে না, তুমি স্ট্রোক করে মরে যাবা, প্রেসার কুকার ফেটে যাবে। আর কিছু ক্লিয়ার? এবার তাহলে আইসোকোরিক প্রসেসটা কি বোঝাতে পারলাম? আস্তে আইসোকোরিক প্রসেসটা বোঝাতে পারলাম যেখানে ভলিউম কি থাকবে কনস্ট্যান্ট। চলে আইসোবারিকে দেখ, আইসোবারিক প্রসেস যখন বলবো তখন কিন্তু ডেল্টা পি 0 হবে। আস্তে বাবা, তাহলে আইসোবারিক প্রসেসে কিন্তু ডেল্টা পি 0 হবে। এবার দেখ ডেল্টা পি 0 হলেও ফর্মুলায় কিন্তু ডিকিউ শুড বি ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি আছে, ডেল্টা পি নাই কিন্তু। তার মানে আইসোবারিক প্রসেসে কিন্তু এটা চেঞ্জ হবে না। যখন আইসোবারিক প্রসেস হবে তখন কিন্তু কি হবে বলতো, তার ওয়ার্ক ডানও হবে এবং তার ইন্টারনাল এনার্জিও বাড়বে। তাহলে বলতো যদি আমি ভালোভাবে সিম্পল কথা বুঝবি, আমি কনস্ট্যান্ট ভলিউম মানে আইসোকোরিক প্রসেসে একটা গ্যাসকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাইছি 1 ডিগ্রি সেলসিয়াস, আর আইসোবারিক প্রসেসে মানে কনস্ট্যান্ট প্রেসারে আমি তারও 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাইছি। দুটো গ্যাসেরই কি ইন্টারনাল এনার্জি আমি সেম বাড়াতে চাইছি? হ্যাঁ না বল, দুটো গ্যাসের ক্ষেত্রে সেম। ভালো করে বুঝে কোশ্চেন করবি। তো দুটো গ্যাসেই আছে, একটাকে আমি আইসোকোরিকে নিয়ে গেছি, একটাকে আইসোবারিকে। দুটো ক্ষেত্রেই আমি ইন্টারনাল এনার্জি কত বাড়াতে চাইছি, মানে টেম্পারেচার বাড়াতে চাইছি 1 ডিগ্রি সেলসিয়াস। দুটো ক্ষেত্রে কি সেম তাপ দিতে হবে আমাকে? বলো কেন?
দাঁড়াও, ওকে বলতে দাও। হ্যাঁ তাই তো বুঝি, ভলিউম মানে আয়তন। এনিওয়ান? পট করে হ্যাঁ না বলাটা সহজ, উইদাউট নোয়িং দ্য লজিক। হ্যাঁ বলো। আমি সব বুঝিয়ে দিয়েছি, তুমি বলো কোনটাতে কেন, কি কারণ। দুটো একই লাগবে এবার? আচ্ছা ঠিক আছে। এনিওয়ান? তো কি লাগবে, কেন লাগবে, কোনটাতে বেশি লাগবে কোনটাতে কম লাগবে তাহলে? একদম ঠিক। দেখো দুটোরই 1°C বাড়াচ্ছি, মানে ডিইউ তো বোথ সেম, কিন্তু তুমি যখন হিট দিবা না, হিটের তো বুদ্ধি নাই যে আমি আগে 1° বাড়াবো তারপর কাজ করবো, এরকম তো নাই। ও কি করবে, ও কাজ করতেও শুরু করবে আর হিটও দিতে থাকবে, বুঝাতে পারছি ব্যাপারটা? তো যখন কোন একটা সিস্টেমকে আমি হিট দেব, আইসোকোরিকে তো কোনো গল্পই নাই, ও তো বুঝেই নিয়েছে আমার ভাই কোনো কাজ হবে না, চলো সব তাপমাত্রা বাড়াও। তার মানে এক্ষেত্রে যত তাড়াতাড়ি 1°C বেড়ে যাবে, এক্ষেত্রে অত তাড়াতাড়ি 1°C বাড়বে না। কেন বলতো, ও কিছু কাজও তো করছে না তার সঙ্গে সঙ্গে। তার মানে তুমি যখন মাল্টিটাস্কিং করছো তখন তোমার কোনো একটা কাজ সঠিকভাবে হচ্ছে না, ফোন দেখছি আর অঙ্ক করছি, মাল্টিটাস্কিং হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, তাই না, হচ্ছে না। তাহলে তুমি ফোন বন্ধ রাখো, অঙ্ক করো, না বাদিয়ে দিতে, বই খাতা ফেলতে, মোবাইল দিতে দাও, কনসেন্ট্রেট এক জায়গায় করো, ইউ শুড কনসেন্ট্রেট। তাহলে এখানে কি লাগবে বলতো, হিট বেশি, মানে কি পরিশ্রম বেশি, সময় বেশি লাগবে। তাই ওই দেখে দেখে অঙ্ক করতে গেলে তোমার সময়টাও বেশি লাগবে, স্বাভাবিক সময় বেশি লাগে, সময় কেটে যায় বুঝতে পারি না। 4 ঘন্টা ধরে ছেলে অঙ্কই করছে, 4টে অঙ্ক করছে, আর কেউ ফোন রেখে অঙ্ক করছে। এবার কেউ বলে দিও না স্যার আমি অঙ্ক করছি, অঙ্ক করলেও তার রিটেনশনটা কতটুকু হচ্ছে সেটুকু ফ্যাক্ট করছে। ওই 4 ঘন্টায় তুমি অঙ্ক করলে মোবাইল দেখে, তারপর তুমি 4টে অঙ্ক করতে যদি না পারো, আর তুমি যদি মোবাইল না দেখে 2 ঘন্টা এতগুলো অঙ্ক করে করতে পারো, তাহলে তোমার রিটেনশন মোবাইল না দেখেই বেশি। ঠিক আছে, যাই হোক হোয়াটএভার। যেমন আমরা কাজ টাজ করি অনেক সময় কি মোবাইলে গান শুনতে শুনতে, তো কাজ ঠিক আছে, পড়বো না, ছাত্রদের কাজকে পড়াবো না, অসুবিধা নাই, কিন্তু তোমাদের তো পড়তে হবে। এই যে থার্মোডাইনামিক্স যদি আমি আজকে পড়িয়ে দিলাম, আজকে পড়লে না, ঠিক আছে এই সপ্তাহ পড়লে না, আমি সামনের শনিবার দিন থার্মোডাইনামিক্স শেষ করে দেবো, থিওরি পার্ট তো শেষ, আর পরের শনিবার হতে হতে আমার কি ম্যাথ শেষ। তাহলে আমার যদি এই মধ্যে তুমি থার্মোডাইনামিক্স কমপ্লিট না করো, তুমি করবা কবে? কারণ পরের দিন তো আবার আমি নতুন চ্যাপ্টার ধরে নেবো। আমি বলেছিলাম যখন এখানে উঠবো তখন জানবে যে আমি এখানে গল্প করার জন্য উঠবো না, সেদিন আমি যা পড়াবো সেদিন যতটুকু পড়াবো যতটুকু পড়তে হবে বাড়িতে। তো যারা এখনো পর্যন্ত গ্র্যাভিটেশন পড়নি, দেখো তার জন্য আমি কতগুলো ক্লাস, টোটাল 4টে ক্লাস আছে গ্র্যাভিটেশনের, তোমাদের 3টে করিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি 4টে। কেন, ছায়া প্রকাশের অঙ্কগুলো তোমাদের করানো হয়নি, ওই ব্যাচে তো করিয়ে দিয়েছি, তেমনি ওদেরও কি হয়েছে, তোমাদের অঙ্কগুলো করানো হয়নি, ওদের তোমাদের করতে হবে, এইভাবে অল্টারনেট করা আছে। চলো বোঝাতে পারলাম? তাহলে এইটার উপর কিন্তু একটা বড় প্রমাণ আসছে, এটা কি বোঝাতে পেরেছি আমি? এটা কি ক্লিয়ার হয়েছে, বোঝাতে পেরেছি? চলো ছুটির কথা এখন ভুলে যাও, পিভি ডায়াগ্রাম আমি কমপ্লিট করবো, তারপর ছুটি হবে। স্লাইড কতগুলো আছে আমার মনে নাই। পিভি ডায়াগ্রাম জিনিসটা কি? পিভি ডায়াগ্রাম মানে হচ্ছে প্রেসার ভলিউম ডায়াগ্রাম। দেখ তাহলে কোনো এক জায়গায় যদি আমি প্রেসার ভলিউম ডায়াগ্রাম আঁকি, তাহলে এখানে প্রেসার আর ভলিউম বোথ হচ্ছে ভ্যারিয়েবল, দ্যাট ইজ কল্ড থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস। ওকে, এবার এই প্রেসার ভলিউমের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্ট, ধর এখান থেকে এখানে, তাহলে আমরা বলবো যে এটা 1 নম্বর স্টেট থেকে 2 নম্বর স্টেট গেছে, তাহলে পয়েন্টগুলো স্টেটকে ডিপেন্ড করছে, হ্যাঁ না বল, যে এই স্টেট থেকে এই স্টেট গেলাম, আচ্ছা এই স্টেট গেলাম না, ধর এখানে গেলাম, তাহলে এটা 3 নম্বর স্টেট দিলাম, তাহলে 1 2 হয়ে 3 এলাম, বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এরকম ভাবে স্টেটকে ডিফাইন করছো। তাহলে এক একটা স্টেট, এবার এক একটা স্টেটে প্রত্যেকটার প্রেসার ভলিউম কিন্তু আলাদা। দেখ এখানকার যা প্রেসার ভলিউম হবে, এখানকার প্রেসার ভলিউম কিন্তু সেম হবে না, বুঝতেই পারছিস? তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে প্রেসার ভলিউম কিন্তু সেম হবে, এগুলো এক একটা ভেরিয়েবলকে বা এক একটা স্টেটকে ডিফাইন করছে। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু আগেই দেখলাম পি ভার্সেস ভি, তাহলে এখানে যে লেখচিত্রটা পাচ্ছি এটা অ্যাকচুয়ালি তো বয়েলের সূত্র। বয়েলের সূত্র হওয়ার জন্য এখানে টেম্পারেচার কি থাকবে, কনস্ট্যান্ট, সেজন্য এই প্রসেসটার নাম কি বলতে পারি আমরা বলতো, আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস হওয়ার জন্য এগুলোকে বলা হয় আইসোথার্মস, দিস আর কল্ড আইসোথার্মস, মানে এগুলোকে বলা হয় সমষ্ণ লেখা, বাংলায় বলতে গেলে এগুলোকে লেখা হয় সমষ্ণ লেখ, দিস আর কল্ড আইসোথার্মস, সমষ্ণ লেখ। এখন আমরা একটু আগে দেখলাম স্যার ওয়ার্ক শুড বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার পি ডিভি, তাহলে আমি যদি এখানে একটা ছোট্ট অংশ ডিভি কেটে নিই, মানে ডি অংশ কেটে নিই, ছোট্ট একটা অংশ, তাহলে এখানকার প্রেসার যদি পি হয়
আর এইটুকুর ভলিউম যদি ডিভি হয় তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল কি আমার ওয়ার্ক ডান কে বোঝাবে, হ্যাঁ না বলতো? দেখো পিডিভি। আর যদি আমি পুরোটার এখান থেকে ক্ষেত্রফল বার করতে চাই তাহলে পুরোটার ওয়ার্ক ডান বোঝাবে। তার মানে আমরা বলতে পারি পিভি ডায়াগ্রামে এরিয়া আন্ডার কার্ভ depicts the total work done. Total work done. তাহলে পিভি ডায়াগ্রামে আমরা যে এরিয়া আন্ডার কার্ভ পাচ্ছি, দেখ ভালো করে দেখ, সেই এরিয়া আন্ডার কার্ভটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান। আর এখান থেকে কিন্তু নিটের কোশ্চেন আসে, আমাদের বোর্ডও এখান থেকে কোশ্চেন দেয়। সো স্কুল এখন বলবো, বোর্ড আর বলবো না। তো ইন্ডিকেটর ডায়াগ্রাম বা পিভি ডায়াগ্রাম, এটাকে বলছি আমরা ইন্ডিকেটর ডায়াগ্রাম। এই ইন্ডিকেটর ডায়াগ্রামে যে তুমি এরিয়া আন্ডার দ্য কার্ভ দেখতে পাচ্ছ, এই এরিয়া আন্ডার দ্য কার্ভ তোমার কি বোঝায়? অবভিয়াসলি টোটাল ওয়ার্ক ডান। কারণ কি, একটু আগে আমরা ফর্মুলা পেয়েছি W ইজ ইন্টিগ্রেশন ওভার দ্য পিডিভি। সো বেসিক্যালি এখান থেকে আমরা তার ওয়ার্ক ডানটাকে বার করতে পারছি। সো বোঝাতে পারলাম ইন্ডিকেটর ডায়াগ্রামের ক্ষেত্রে। সো ইন্ডিকেটর ডায়াগ্রামের ক্ষেত্রে পিডিভিটা এটাই দরকার। সো এখান থেকে প্রবলেম কিন্তু পরীক্ষা আসে। এখান থেকে তোমরা দেখবে এক্সাম্পলে অনেক প্রবলেম আছে এই কার্ভের আন্ডারে। খুব সোজা এক্সাম্পল, ইজি, বুঝতে পারছিস এরিয়া বার করা কার্ভের খুব সহজই। তোকে নিশ্চয়ই অ্যাসিমেট্রিক কিছু দিয়ে দিবে না, সিমেট্রিকই কিছু দেবে। তো সিমেট্রিক দিলে তার এরিয়া বার করা আমরা অবভিয়াসলি সেকেন্ড চ্যাপ্টারে শিখেছিলাম, এস ভার্সেস টি বা ভি ভার্সেস টি, সেই রকম টাইপেরই ওয়ার্ক ডান দেয় এটা বার করতে। তো বেসিক্যালি পারবো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সো পিভি ডায়াগ্রাম, ইন্ডিকেটর ডায়াগ্রাম আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। নাও স্পেসিফিক হিট অফ গ্যাস। একটু যদি আমরা 9কে মনে করি তাহলে আমরা আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট সম্বন্ধে জানতে পারবো। আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। এখন আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট কাকে বলে তার একটা ফর্মুলা আগে জেনে নিই। ফর্মুলা তোরা 9 থেকে সেই ফর্মুলাটা অ্যাকচুয়ালি পড়ে আসছিস। কি বলতো? H শুড বি ইকুয়াল টু mst। তাহলে এই ফর্মুলাটা ছোটবেলা থেকে পড়ে আসছিস। H মানে কত? mst। রেকর্ডিং হচ্ছে বাবা? ঠিকঠাক আছে তো? ওকে, H ইকুয়াল টু mst। এখানে m মানে কি? মাস, t মানে কি? টেম্পারেচার, আর s টাকেই বলছি আমরা স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। কিন্তু এটা কঠিনের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে ছিল না। এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল ছিল অনলি ফর সলিডস এন্ড লিকুইডস, বাট এটা কিন্তু গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তখনও ছিল না। এবার আমরা যেহেতু থার্মোডাইনামিক পড়ছি, এবার গ্যাসের ক্ষেত্রে স্পেসিফিক হিট পড়বো। সো স্পেসিফিক হিট ফর গ্যাস চলো আলোচনা করি। এবার তোমার উত্তর দেখবো, যেটা তুমি জিজ্ঞেস করছিলে, একটা কি কোশ্চেন করছিলে না, যে হিট দিলেও টেম্পারেচার চেঞ্জ হয় কিনা, ওইটা বলতেছি। দেখো ভালো দেখো। সো কেস 1 স্টাডি করি আমরা। চ্যাপ্টার কি ইন্টারেস্টিং লাগছে না? বোরিং চ্যাপ্টার তো কোয়াইট ইন্টারেস্টিং রে। এই পরে যেগুলো পড়াবো সেগুলো বোরিং লাগবে। আগে ইন্টারেস্টিং গুলো পড়িয়ে দিই, তারপর বোরিং লাগুক, আবার ইন্টারেস্টিং নেবো কিছু একটা। যেমন সিম্পল হারমোনিক মোশন খুব ইন্টারেস্টিং লাগবে। ওকে, কেস 1 স্টাডি করছি। তো আমরা এখান থেকে ফর্মুলা তো একটা জেনারেট করতেই পারি স্যার, যে S ইকুয়াল টু H/mt, মানে কোন একটা সিস্টেমের হিট বাই, এই তো বাড়ি যেতে হবে বাবা, মাস আর টেম্পারেচার। এই তো গল্প। কেস 1 আমি কি বলছি, যে আমি একটা সিস্টেমে হিট দেব না হিট, কিন্তু তাও তার টেম্পারেচারকে আমি বাড়াবো। হবে না? তাহলে কোন একটা সিস্টেমে আমি হিট দেব না, তোমার কোশ্চেন, হিট দেব না, তার টেম্পারেচার বাড়বে। ইজ ইট পসিবল? নো স্যার, হাউ ক্যান ইট বি পসিবল? কারণ টেম্পারেচার হিটের উপর ডিপেন্ড করছে। এই জন্য তো 9 আর 11 এর পড়াশোনাটা আলাদা। তুমি একটা 9 এর বাচ্চাকে জিজ্ঞেস করলে সে পট করে বলে দেবে এই কথাটা, কিন্তু তুমি যদি 11 সায়েন্স নিয়ে পড়ে নিয়েছো, তোমার আর্টস এর বন্ধুরা তাই বলবে, না হিট না দিলে টেম্পারেচার বাড়ে না। তুমি যেহেতু বেশি জেনে গেলে তার থেকে। ব্যাপারটা শোনো, একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিয়ে বুঝবো। আমার কোচিং এ পাম্পার আছে, যদি কেউ ট্রাই করতে পারো সেটা ট্রাই করতে পারো। পাম্পারে যখন আমরা পাম্প করি, গায়ে হাত দিলে দেখবে গরম লাগে। কেন? আমরা তো বাইরে থেকে কোনো হিট দিলাম না, দিলাম হিট? ইয়েস। তাহলে কোন সিস্টেমের উপর যদি ওয়ার্ক করা হয়, তাহলে সিস্টেম হিট হতে পারে, টেম্পারেচার হতে পারে, কিন্তু এক্সটার্নাল হিট কি আমরা দিলাম? তো এক্সটার্নাল হিট তো স্যার 0, কিন্তু তার টেম্পারেচার তো বাড়লো। হ্যাঁ না বলো? হতে পারে না? হতে পারে না? তাহলে এক্ষেত্রে স্পেসিফিক হিট কত হয়ে যাবে স্যার? অবভিয়াসলি স্যার। তাহলে গ্যাসের স্পেসিফিক হিট 0। স্পেসিফিক হিট মানে কি? স্পেসিফিক হিট মানে হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়াল কতটা তাপকে ধরে রাখতে পারবে। গ্যাস তাপ ধরে রাখতে পারে না, তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি কি করে বজায় আছে? তাই তো, ফিজিক্স ফেল করে গেল। তাহলে S0 এটা মানেই দাঁড়ায় না। কেন? তাহলে
পৃথিবী কোনো তাপমাত্রাই থাকতো না, যেটা আমরা গড় তাপমাত্রা কত বলি 15°C, কারণ স্পেসিফিক হিট 0 মানে সে তাপ ধরেই রাখতে পারবে না ভাই, প্লিজ কাম অন, পারবেই না। কিন্তু তাও পৃথিবীর গড় তাপমাত্রা কত আছে ভাই 15°C। কি করে হলো তাহলে ভাই? আপনি তো বলছেন S0। চলো কেস 2 চয়েস করি তাহলে, আরেকটা কেস, এই কেস 2টা দেখি। আচ্ছা, কোন সিস্টেমে আমি হিট দেব, কিন্তু তার তাপমাত্রা বাড়তে দেবো না, হবে? এগেইন হবে না স্যার, নাকি? আগেরটা হলো মানে এটাও তো হবে কোনো না কোনো ভাবে। একটা এক্সাম্পল দিতে পারবে কেউ? কারণ মাথায় বুদ্ধি আছে দেখি, এই বুদ্ধিটা থেকে একটা জিনিস বানানো হয়েছে, আবিষ্কার হয়েছে এই বুদ্ধিটা থেকেই। হ্যাঁ, না, আর লিন তাপকে তো ধরতেই পারবি না তুই, লিন তাপ নিয়ে কি আলোচনা করবি? লিন তাপে বাইরে থেকে বলো দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা এখন কি বললাম, এইটার কেসটা পাবো যে আমরা যখন কোন একটা সিস্টেমে হিট দিচ্ছি না, তাও টেম্পারেচার বাড়ছে কি করে? জোরে জোরে পাম্প করে, তাই না? এবার থার্মোডাইনামিক্সের ফার্স্ট লতে আসো। ডিকিউ মানে কত? ডিইউ প্লাস ডিডব্লিউ। আচ্ছা, এই ডিকিউটা মানে কি হিট? হ্যাঁ না বলো। আর আমি চাইছি তার টেম্পারেচার বাড়বে না, মানে ডিইউর ভ্যালু কত হবে স্যার? এক্ষুনি তাই বোঝালাম, কিন্তু প্লিজ, টেম্পারেচার মানে ইন্টারনাল এনার্জি। আমি শুধু সব বুঝিয়ে তারপর কথাগুলো বলছি, থ্রো করছি, মনে হলো থ্রো করে দিলাম তা নয়, কিন্তু প্রত্যেকটা টপিক কিন্তু ডিটেল আলোচনা করেছি যে কেন টেম্পারেচারকে আমি ইন্টারনাল এনার্জির সাথে রিলেট করছি। মনে পড়ছে তো? একটু আগে বললাম। দ্যাট মিনস আমি হিট দেবো, টেম্পারেচার বাড়বে না। তাহলে সিচুয়েশনে চলে আসি, হিট দেবো, টেম্পারেচার বাড়বে না, হিট দেবো, টেম্পারেচার বাড়বে না। তো টেম্পারেচার যদি না বাড়ে, বাদ দে, তাহলে ডিকিউ শুড বি ইকুয়াল টু কত হওয়া উচিত বলতো? তার মানে যদি যে পরিমাণ তাপ দিচ্ছি সেটা যদি সম্পূর্ণরূপে কার্যে পরিণত হয়ে যায়, তাহলেই তার টেম্পারেচার বাড়বে না। মানে আমি তাকে টেম্পারেচার বাড়ার সময়টুকুই দেব না। এটা কি করে হয় স্যার? আপনি বাইরে থেকে হিট দেবেন, টেম্পারেচার বাড়বে না? হবে। ঠিক আছে, এরকম ভাবে ভাব যে পিস্টনে চাপ দিচ্ছিলাম বা পিস্টনের উপর কাজ করছিলাম বলেই তো তাপ তৈরি হচ্ছিল, কাজ করলাম, তাপ তৈরি হলো। উল্টোটা ভাব, তাপ দেবো, তাহলে পিস্টন এবার কাজ করবে, উপরে উঠবে, হ্যাঁ না বল? উল্টো তো, উল্টো ভাবছিস তো? ভাব, তাহলে এটা একটা পিস্টনের কথা ভাব, এটা একটা পিস্টনের কথা ভাব, হলো? এবার তুই এখানে হিট দিচ্ছিস, হিট দিলে সঙ্গে সঙ্গে গরম হবে, কিন্তু আমি গরমই হতে দেবো না। কি করে গরম হতে দেবো না স্যার? তাহলে একে আমি সুপার পরিবাহী বানাবো, হ্যাঁ না বল? হেভি কন্ডাক্টিভ, হিরে দিয়ে বানাবো, ধর মানে এত কন্ডাক্টিভ যে এর মধ্যে কোনো তাপ তৈরি হলে হু হু করে পালিয়ে যাবে। এবার যখনই এখানে তাপ দিচ্ছি আমি, ওর কি করবে? টেম্পারেচারটা বাড়াবে, তাই তো? আমি টেম্পারেচার বাড়তে দেব না, তাহলে কি হবে? এখানে সামান্য পরিমাণ হিট দেবো, খুব অল্প, এত কম হিট দেবো যাতে করে এই হিটটা শুধুমাত্র চারিদিকে ছড়িয়ে পড়ে। যদি খুব সামান্য হিট চারিদিকে ছড়িয়ে পড়ে, টেম্পারেচার কি চেঞ্জ হবে? টেম্পারেচার তো চেঞ্জ হবে না। টেম্পারেচার চেঞ্জ হবে না, তাহলে এই পুরো ওয়ার্কটা এখানেও করতে পারে যদি এই জায়গায় কোনো ফ্রিকশন না থাকে। তাহলে আমরা একটা হাইপোথেটিক্যাল ইঞ্জিন ভাবতে পারি যে সামান্য পরিমাণ হিট দেব, এই হিটের ফলে পুরোটা এসে ওয়ার্ক করবে, তাহলে পরে তার টেম্পারেচার কত হয়ে যাবে? 0। তাহলে তার টেম্পারেচার কত হয়ে যাবে? 0। তাহলে এরকম কেস কি বানানো সম্ভব? হাইপোথেটিক্যালি বাবু, বাট সম্ভব তো, সম্ভব। তাহলে এক্ষেত্রে আমরা যদি এস এর ভ্যালু দেখি, তাহলে h/m × 0, দ্যাট মিনস এস এর ভ্যালু কত? ইনফাইনাইট। তার মানে কি সূর্য থেকে যা তাপ আসবে, গ্যাস একটা তাপও ফেরত দিতে দেবে না, মানে পুরো ধরে রাখবে। তাহলে এখানে নিশ্চয়ই লাভা পড়ে থাকতো তখন, সূর্য যা তাপ দিয়েছে পৃথিবীতে। কি ভুল হচ্ছে তাহলে? একবার বলছি কোনো তাপই থাকবে না, একবার বলছি গ্যাসের আপেক্ষিক তাপ 0, একবার বলছি গ্যাসের আপেক্ষিক তাপ ইনফিনিটি। ভাই ভুলটা হচ্ছে কোথায়? ভুলটা হচ্ছে আমাদের কনসেপ্টে। যখন আমরা পিস্টনের উপর ওয়ার্ক করছি, তার প্রেসার, ভলিউম, টেম্পারেচার সবই চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রেসার চেঞ্জ, ভলিউম চেঞ্জ, টেম্পারেচার চেঞ্জ, মানে পিভিটি আর ইন্টার রিলেটেড টু ইচ আদার। এই জিনিসটাই ভুল হচ্ছে। সেই জন্য যখনই আমি কোনো গ্যাসের স্পেসিফিক হিটের কথা বলবো, তার টেম্পারেচার যখন চেঞ্জ হবে, টেম্পারেচার চেঞ্জ হওয়ার জন্য দুটো রিজন আছে। কি কি স্যার? একটা রেনোর সূত্র মনে পড়ছে, চাপ বাড়ালে টেম্পারেচার বেড়ে যায়, আর একটা হচ্ছে চার্লসের সূত্র স্যার। এবার তুমি টেম্পারেচার বাড়াবো বলছো আর প্রেসার ভলিউম দুটোই বেড়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা করলে হবে না। তাই একবার প্রেসারকে কনস্ট্যান্ট রাখো, একবার ভলিউমকে কনস্ট্যান্ট রাখো।
সেই জন্য গ্যাসের আপেক্ষিক তাপ দু প্রকারের হয়, একটা স্থির চাপে আপেক্ষিক তাপ, একটা স্থির আয়তনে আপেক্ষিক তাপ। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে স্থির চাপে আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে আপেক্ষিক তাপ, সেই জন্য এটাকে আমরা সিপি দিয়ে লিখি, স্মল সিপি, এগুলো ছোট হাতের, ঠিক আছে। আর একটা হচ্ছে স্মল সিভি। স্মল সিপিটা কি? স্পেসিফিক হিট অফ গ্যাস ইন কনস্ট্যান্ট প্রেসার, স্পেসিফিক হিট অফ গ্যাস ইন কনস্ট্যান্ট প্রেসার। আর সিভিটা কি হবে তাহলে? কনস্ট্যান্ট ভলিউম। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে এই দুটো কেস আমরা পেলাম, সিপি সিভি। তাহলে স্পেসিফিক হিট ইন প্রেসার কনস্ট্যান্ট, স্পেসিফিক হিট ইন ভলিউম কনস্ট্যান্ট। তাহলে সেম ফর্মুলা কি আমরা এইভাবে লিখতে পারবো লজিক্যালি, H শুড বি ইকুয়াল টু এম সিপি টি, হ্যাঁ না বল? আর একটা হতে পারে কি H সমান এম সিভি টি, কিন্তু থার্মোডাইনামিক্সে আমরা H ইউজ করি না, আমরা ডিকিউ ইউজ করি, আর টিও ইউজ করি না, টেম্পারেচারও তো চেঞ্জ হচ্ছে, তাই T2 মাইনাস T1 কে ডিটি লিখবো নাকি রে? সেই জন্য আমরা এই ফর্মটাকে এইভাবে লিখবো, ডিকিউ সমান এম সিপি ডিটি। বুঝতে পারছিস ব্যাপারটা? ডিটি মানে টেম্পারেচার চেঞ্জ, কোন স্কেলে? কেলভিন স্কেলে। বুঝতে পারছিস? এটা কেলভিন স্কেল। আর কি লিখবো বলতো? ডিকিউ সমান এম সিভি ডিটি। এই দুটো ফর্মুলা আমরা লিখবো আপেক্ষিক তাপের ক্ষেত্রে, ডিকিউ সমান এমসিপি ডিটি আর ডিকিউ সমান এমসিপি ডিটি। একটা কি হলো স্থির চাপে, আর একটা হলো স্থির আয়তনে। বলতো কোন ক্ষেত্রে ডিকিউটা বেশি লাগবে? এখন তো পড়লাম, স্থির চাপে বেশি লাগবে না? এমসিপি ডিটিটা বেশি হবে না? বুঝতে পারি না, কারণ সেখানে কোনো ওয়ার্ক ডান হবে, কিন্তু সিভিডিটিতে ওয়ার্ক ডান হবে না। ঠিক তো? ভুলে যেও না বাবা, সব পড়াচ্ছি, ভুলে যাও না, খালি ভুলে যাও না। তাহলে ডিকিউ সমান হয়ে যাচ্ছে এমসিপি ডিটি, ডিকিউ সমান এমসিপি। ক্লিয়ার? কিন্তু গ্যাস যখনই আলোচনা করবো না, গ্যাস তো টেনি টেনি হয়, ছোট ছোট হয়। সেজন্য আমরা গ্যাসকে ম্যাক্সিমাম ক্ষেত্রে মোল দিয়ে রিপ্রেজেন্ট করি, 1 মোল অফ হাইড্রোজেন, 1 মোল অফ অক্সিজেন। সেজন্য এই স্পেসিফিক হিটটাকে আমরা যদি 1 মোল গ্যাসের ক্ষেত্রে ইউজ করি, তখন তাকে বলা হয় মোলার স্পেসিফিক হিট। সেই জন্য স্মল সিপিটা হয়ে যায়, দেখ বড় হাতে লিখছি, ক্যাপিটাল সিপি। তাই এটাকে বলবো মোলার স্পেসিফিক। সেম সেম সব, শুধু কি হয়ে যাবে বলতো? মোলার স্পেসিফিক হিট। আর মোলার স্পেসিফিক হিটের ক্ষেত্রে এমটা কত হবে স্যার? 1 মোল। এই এমটাও কত হবে স্যার? 1 মোল। সেই জন্য পুরো ইকুয়েশনটা এরকম ভাবে দাঁড়াবে, যখন মোলার স্পেসিফিক হিট নিবি তাহলে এটা কত লিখবো? তাহলে সিভি। বুঝতে পারছিস তো? এটাও কি হয়ে যাবে বলতো? মোলার। মানে স্মল সিপি হলো কি স্যার? সিম্পল স্পেসিফিক হিট অফ গ্যাস ইন কনস্ট্যান্ট প্রেসার। কিন্তু যখন ক্যাপিটাল সিপি লিখবো, মোলার স্পেসিফিক হিট অফ গ্যাস ইন কনস্ট্যান্ট প্রেসার, সেক্ষেত্রে মোলটা কত লিবি তুই? 1 মোল। আচ্ছা 2 মোল হলে কত দিয়ে গুণ করবি? 2 মোল। সেই জন্য ন্যাচারালি আমরা কি লিখি বলতো? ডিকিউ সমান সিপি ডিটি। বুঝতে পারছিস ব্যাপারটা? আর ডিকিউ সমান কত লিখবো? সিভি ডিটি, যেখানে এম গুলোকে কত ধরা হয়? 1 ধরা হয়। বুঝতে পারছিস ব্যাপারটা? ইজ ইট ক্লিয়ার ফর অল? বলবে আমাকে, ইজ ইট ক্লিয়ার ফর অল? বুঝতে পেরেছি সবাইকে? আমি বলবে, বুঝতে পেরেছি বলবে। এমটা এখানে না, যদি এখানে দেখো তাহলে এম মাস। আমরা মাস দিয়ে করি না তো, আমরা কি দিয়ে করি? মোল দিয়ে রিপ্রেজেন্ট করি, সেজন্য মোল। ঠিক আছে? যেমন তার 2 গ্রাম হাইড্রোজেন, মানে অ্যাকচুয়ালি তার মোলার মাস না 2 গ্রাম হাইড্রোজেন, এবং তার এ কত হয়? 6.022 × 10⁻23 অ্যাটমিক নাম্বার, মানে তোর হচ্ছে অণুর সংখ্যা। আর যদি আমরা দেখি তার অ্যাকচুয়ালি আয়তন 22.4 লিটার হয়। বল কি বলছিলিস? হ্যাঁ, কোথায় না, যদি ইনফাইনাইট আমি যদি ক্যাপাসিটির একটা যার হচ্ছে ইনফাইনাইট কন্ডাক্ট্যান্স দিয়ে দিই, তাহলে আর কোনো সমস্যা নাই, হিট অফ হতে পারে। সেই জন্য তো মাদারবোর্ড এখন হিটে দিচ্ছে তলে, যাতে করে কি প্রচুর পরিমাণে গরম না হয়, সেটা হিট রেডিয়েট করে দেয়, দামি দামি এতে হিট দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? এতকে ক্লিয়ার করতে পেরেছি? আই হোপ আজকে এতদূর পর্যন্তই ছাড়তে হবে। সিপি মাইনাস সিবি, 10টা বেজে গেছে। সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। ক্লাসটা একটু দেরি করে শুরু হলো, একটা কাজ ছিল বলে। আচ্ছা, আর কটা স্লাইড আছে চট করে একটু দেখে নি। হ্যাঁ, তাহলে আমি শেষ করে দেবো যদি হয়ে যায়। অ্যাডিয়াবেটিক ইন্ডেক্স, ও বাবা অনেক বড় আছে এখনো। ঠিক আছে, অনেকগুলো আছে এখনো। ঠিক আছে, আমি এতদূর করে দিচ্ছি। আর যদি তোরা বলিস তাহলে আমি করে দেবো।
প্রুফ অফ সিপি মানে সিপি ইকুয়াল টু একটা প্রুফ তো করিয়ে দিই ভাই প্লিজ, নাহলে কি পড়বো বাড়ি গিয়ে? হ্যাঁ পড়বো, হ্যাঁ ঠিক আছে তাহলে তো কোনো ব্যাপার না, তো বাইরে বেরোতে পারবি না, তো এখানে মার্ডার হয়ে যাবে, তো রাস্তায় জলে ফেলে দেবে পুকুরে। চল আয় তাকাই, ইমাজিনেশন করি। কি ব্যাপার এখানে ঘড়ি দেখাচ্ছে? চলো একটা 1 মোল গ্যাসের একটা সিস্টেম চয়েস করছি আমরা, ভালো করে বুঝবে একটু প্লিজ, কনসিডার করো। 1 মোল, তাহলে বুঝতে পারছিস 1 মোল নিয়েছি মানে এম এর ঝামেলা শেষ, এম এর ঝামেলা শেষ। 1 মোল একটা গ্যাস নিয়েছি, ওকে। এবার এই 1 মোল গ্যাসকে আমরা দুটো থার্মোডাইনামিক প্রসেসের মধ্যে দিয়ে যাব। কটা প্রসেস? দুটো থার্মোডাইনামিক প্রসেস। নাম্বার 1 আমরা আইসোকোরিক প্রসেসে আসছি। আইসোকোরিক প্রসেস, সৃজা আইসোকোরিক প্রসেস মানে কি গো? কিছু একটা নাকি? হ্যাঁ হাস্যকর, ভলিউম কনস্ট্যান্ট। তাহলে আইসোকোরিক প্রসেস মানে ভলিউম কনস্ট্যান্ট, আর ভলিউম কনস্ট্যান্টে ওয়ার্ক ডান হয় না, ঠিক তো? ভলিউম কনস্ট্যান্ট হয় না। এবার ধর আমি যদি এখানে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াতে চাই, বা ডিটির পরিমাণ টেম্পারেচার বাড়াতে চাই, ডিটি পরিমাণ 1 মোল গ্যাসের ক্ষেত্রে, তাহলে আমার এক্ষেত্রে ডিকিউ শুড বি ইকুয়াল টু কত হওয়া উচিত? ডিইউ নাকি রে? ডিকিউ ইকুয়াল টু কত? ডিইউ প্লাস কত হয়ে যাবে? 0। হ্যাঁ না বল, পিডিবি তো নাই 0। আবার দেখ যদি এখানে স্থির চাপে আছে কনস্ট্যান্ট প্রেসারে মোলার স্পেসিফিক হিট অফ গ্যাস ক্যাপিটাল সিপি হয়, তাহলে আমি কি এটাও লিখতে পারবো স্যার যে ডিকিউ ইকুয়াল টু কত হবে? সরি, মোলার স্পেসিফিক হিট ইন কাইন্ড অফ কনস্ট্যান্ট ভলিউম, কারণ আমি আইসোকোরিক করছি না। তাহলে আইসোকোরিক যেহেতু করছি, তাহলে মোলার স্পেসিফিক হিট অফ গ্যাস ইন কনস্ট্যান্ট ভলিউম যদি ভি হয়, তাহলে আমি ডিকিউ সমান কত লিখতে পারবো স্যার? সিভিডিটি। হ্যাঁ না বল, ডিকিউ সমান সিভিডিটি লিখতে পারবো না, কারণ এম এর ভ্যালু কত হবে স্যার? 1। আমি ডিটি টেম্পারেচার বাড়াচ্ছি, বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে লজিক্যালি ডিকিউ যদি সিভিডিটি এখানে লিখে দিস, তাহলে তুই দেখতে পাচ্ছিস একটা ফর্মুলা ইজিলি পেয়ে গেলি, ডিইউ সমান কত হয়ে যাচ্ছে স্যার? সিভিডিটি। প্লিজ এগুলো কিন্তু সব ক্যাপিটাল সিভি, হ্যাঁ। তাহলে একটা রিলেশন আমরা এখান থেকে পেলাম, ডিইউ সমান সিভিডিটি। ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? বুঝতে পারলাম? চলো এবার আইসোবারিক প্রসেসে, যদি আমরা আইসোবারিক প্রসেস দেখি, আইসোবারিক প্রসেস, এখন আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে যদি দেখি আমরা, আইসোবারিক প্রসেসে তো ভাই ডিকিউ ইকুয়াল টু কত হবে? ডিইউ প্লাস পিডিভি। হ্যাঁ না বল, এক্ষুনি বোঝালাম, প্লিজ ভুলে যাস না ভাই। ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি, এটা বোঝালাম। এবার যখন আমি আইসোবারিক প্রসেস নেব, তখন সিভির বদলে কি ইউজ করব স্যার? সিপি ইউজ করব, কারণ মোলার স্পেসিফিক হিট ইন কনস্ট্যান্ট প্রেসার ইউজ করব। এগেইন সেক্ষেত্রে ডিকিউ সমান সিভিডিটি যদি হতো, তাহলে এখানে লিখবো ডিকিউ সমান কত হবে স্যার? সিপিডিটি। হ্যাঁ না বল, নিশ্চয়ই এটাই লিখবো, ঠিক তো? তাহলে এই ডিকিউ মানে কি এখানে বসাতে পারবো? সিপিডিটি। বুঝতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ না বল। আর ডিইউ মানে একটু আগে পেলাম মনে হচ্ছে বোর্ডে, সিভিডিটি সমান কত? এরে পাগলা, বুঝতে পারলাম? এত ক্লিয়ার? এবার লক্ষ্য করো, সিপিডিটি সমান সিভিডিটি প্লাস পিডিভি, তাহলে আমি যদি সিপি মাইনাস সিভি কে কমন নিয়ে ডিটিটাকে বাইরে বার করে দিই, সমান পিডিভি হয়ে যাবে। হবে না? হবে না বল, কমন নিয়ে। ক্লিয়ার? আবার তুই জানিস পিভি সমান কত হয় বলতো? আরটি। কেন আরটি লিখলাম? এন লিখলাম না কেন? 1 মোল, ঠিক তো? এবার এক্স এর রেসপেক্টে এটাকে ডেরিভেটিভ কর। এক্স কোন একটা ভ্যারিয়েবল, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, বুঝতে পারলাম? তাহলে এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি কোন একটা ভ্যারিয়েবল, আমি জানি না কি জিনিস, তাহলে কত হবে স্যার? ডিপি ডিএক্স, কিন্তু এক্সটা ভিটা কি থাকবে? ধ্রুবক, ঠিক তো? প্লাস কি হবে? পি ধ্রুবক ডিভি ডিএক্স। বল হ্যাঁ না? ঠিক বলছি তো? এটা হবে। আর সমান আর তো কনস্ট্যান্ট, আর এর তো কোনো ডেরিভেটিভ হবে না স্যার। আর কি লিখবো? ডিটি ডিএক্স। হবে না? হবে না বল, হবে না? হবে না দেখতে একবার, বুঝতে পারলাম? পি আর ভি গুণ আছে রে, গুণ থাকলে ডেরিভেটিভ কি হয়? একটা ধ্রুবক তারপর একটা ডেরিভেটিভ, তারপর একটা ধ্রুবক তারপর একটা ডেরিভেটিভ, হয় না? এবার ডিএক্স গুলোকে সব কেটে কুটে বাদ দিয়ে দে, তাহলে ডিএক্স গুলোকে সব কেটে দিই, তাহলে কত হবে স্যার? দেখ ভালো করে দেখ, ভিডিপি, বুঝতে পারছিস? প্লাস কত হলো? পিডিভি সমান কত হবে? আর ডিটি। কিন্তু আমরা এইটা তো ছেড়ে দিয়েছি, আমরা আলোচনা করছি এখান থেকে নাকি আইসোবারিকে যে আছি, আমরা কোথায় আছি? কিন্তু আইসোবারিকের ডিপি কত হবে স্যার? ভালো করে বোঝ, এখানে নেই কিন্তু
আমরা এটাকে বাদ দিয়ে দিয়েছি, তারপর আইসোবারিক শুরু করেছি কিন্তু আমরা, আইসোবারিক চলছে এখন কিন্তু। তাহলে ডিপি কত হয়ে যাবে 0, তাহলে ভিডিপি কত হয়ে যাবে স্যার 0। পরীক্ষায় এরকম করে দিও না, কেটে কুটে দিবে তোমাদের নাম্বার। ভিডিপি 0 হয়ে যাবে। তাহলে ভিডিপি যদি 0 হয়ে যায় তাহলে পিডিভি সমান কত দাঁড়ালো রে, আর ডিটি। হ্যাঁ না বল, পিডিভি সমান কত দাঁড়ালো, আর ডিটি। এই পিডিভি চাই কি আমি আর ডিটি বসাতে পারবো? তাহলে আমি এখানে কি লিখবো, যে স্যার সিপি মাইনাস সিভি ডিটি সমান কত হবে, আর ডিটি। হবে না, হবে না? আর ডিটি ডিটি যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে সিপি মাইনাস সিভি কত আসবে রে? এই প্রমাণটাই কি আমি বলছিলাম কথাটা, এই প্রমাণটাই বলছিলাম কথা। এইটা স্কুল, ম্যাক্সিমাম স্কুল এই কোশ্চেনটা পরীক্ষায় দেবে 100%। যদি এই ভিডিও দেখার পর না দেয় সেটা আলাদা কথা, বাট ম্যাক্সিমাম স্কুলই দেয়। সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। আইসোবারিক কি পুরোটা আইসোবারিক এসেছি। আইসোকোরিক থেকে শুধু ডিউটা বার করলাম, যে কতটা ইন্টারনাল এনার্জি বাড়াতে তাপ দরকার, শুধু ওইটুকু নিয়েছি আমরা, বাকিটুকু সব আইসোবারিক। এই আস্তে কথা বললাম, ক্লিয়ার হলো? তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। অ্যাডিমেটিক ইন্ডেক্সটা একটু বলে দিই, আমি দিয়ে ছেড়ে দেবো, এটাই লাস্ট। তারপরটা আমরা আইসোথার্মাল প্রসেস থেকে শুরু করবো। হ্যাঁ কি চলে এলো? হ্যাঁ কই, ও কি চলে যাবে? হ্যাঁ টেকনোলজি ভাই চলো। আচ্ছা লেখা হবে তো না লেখা হবে না? নোট তো, নোটটা অনেক সময় গন্ডগোল করে। কে ডাকছে? ঠিক আছে, কি সমস্যা থাক, আজকে